আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুর্জয় ফটিকছড়ি শিকড়ের কথা বলে আজকে আমাদের আয়োজনের সপ্তম পর্ব, বিষয় উন্নয়ন যাত্রায় বাংলাদেশ, ফটিকছড়ি ভাবনা, পর্ব 7। আপনাদের কে সাথে যাকে আমরা সংযুক্ত করছি আমাদের আজকের এই দুর্জয় ফটিকছড়ি স্টুডিওতে, তিনি আমাদের ফটিকছড়ির আলোকিত সন্তান। আমাদের যে কজন মানুষকে নিয়ে আমরা গর্ব করি তাদেরই একজন, যিনি ছাত্র জীবনে শুধু মেধাবী ছিলেন তাই না, তিনি একজন সংগঠক ছিলেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদের ভিপি ছিলেন। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার তৎকালীন সময় যে থানা, সেই সেখানে তিনি জাতীয় সংসদ সদস্য ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক, তিনি সাবেক ছাত্র নেতা, তিনি একজন মেধাবী মুখ আমাদের। আমি এই মুহূর্তে সংযুক্ত করছি আজকের এই অনুষ্ঠানে দুর্জয় ফটিকছড়ির স্টুডিওতে মজাউল হক সাহা চৌধুরী সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই প্রবাসে? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনাকে আমরা সংযুক্ত করেছি আজকে দুর্জয় ফটিকছড়ি স্টুডিওতে। আপনাকে সুস্বাগতম। যারা দেখছেন এবং দেখবেন সকলকে আমাদের দুর্জয় ফটিকছড়ির পক্ষ থেকে হৃদয় রেঙ্গানো শুভেচ্ছা। আমরা চেষ্টা করছি আহ, আপনাদেরকে, অর্থাৎ এক কথায় আমাদের শিকড়ের, আমরা যেভাবে বলছিলাম আমাদের শিকড়ের কথা বলি, আমাদের স্লোগান শিকড়ের কথা বলি। আমরা যাদেরকে আমাদের আয়োজনে নিয়ে আসবো এবং নিয়ে আসছি, সকল মানুষগুলি আমাদের যার যার অবস্থানে ওনারা অবশ্যই আলোকিত মানুষ এবং আমাদের ফটিকছড়ির অহংকার। আমাদের কাজ হলো যে সমস্যাগুলি রয়েছে, যে সম্ভাবনাগুলি রয়েছে, সেইগুলি সম্মানিত অতিথিবৃন্দদের কাছ থেকে তুলে ধরা এবং যারা সংশ্লিষ্ট মহল যারা রয়েছেন সকলে সেটি বাস্তবায়ন করবেন এবং দ্রুত বাস্তবায়ন করবেন, সেটাই প্রত্যাশা। আমাদের কাজ বাস্তবায়ন নয়, আমাদের কাজ সলিউশন নয়, আমাদের কাজ হলো উপস্থাপন করা। আজকে যাহাকে যে অতিথি মহোদয়কে আমরা নিয়ে এসেছি আজকে আলোচনায় আপনাদের সাথে সংযুক্ত করতে, আমি প্রশ্ন করা ওনার কাছে যাবার পূর্বে আপনারা যারা দেখছেন এবং দেখবেন সকলকে আমাদের দুর্জয় ফটিকছড়ি পরিবারের পক্ষ থেকে আবারও হৃদয় রিংগানো শুভেচ্ছা জানাচ্ছি। যে যেখানে আছেন, যেভাবে আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সেটাই আমাদের প্রত্যাশা। আজকের এই লাইভ অনুষ্ঠান যারা দেখছেন তাদের কাছে সবিনয় একটাই মিনতি থাকবে, সেটি হচ্ছে যত আপনারা এই লাইভ অনুষ্ঠানটিকে শেয়ার করবেন, তত আরেকজন মানুষ এই অনুষ্ঠান দেখতে পাবে এবং সেই ক্ষেত্রে হবে কি, আমাদের নবপ্রজন্ম যেমন প্রেরণা পাবে এবং যারা সংশ্লিষ্ট মহল রয়েছেন, সুখী সমৃদ্ধশালী একটি উপজেলা, একটি দেশ গড়ার যে সংকল্প আমাদের, সেটি বাস্তবায়নে অতি দ্রুত হবে। এই পর্যায়ে আমি যাচ্ছি আজকের অতিথি জনাব মজাউল হক শাহ চৌধুরী সাহেবের কাছে। আপনার কাছে আমার প্রথম যেটি প্রশ্ন সেটি হচ্ছে, আমরা স্বভাবতই আমরা যেটা বলছিলাম যে আমরা শিকড়ের কথা বলি, অতএব আমরা জানতে চাইবো আপনার কাছে আপনার শিকড় নিয়ে। আপনার শিকড় নিয়ে যদি আপনি এই পর্যায়ে আসা পর্যন্ত আপনার যে জার্নি, এই জার্নিতে আপনি আহ ছাত্র সংসদের ভিপি হয়েছেন, আপনি এমপি হয়েছেন, বর্তমান প্রেক্ষাপটে এই পর্যন্ত আসার পেছনে মূল প্রেরণা কি এবং শিকড় নিয়ে সবকিছু মিলিয়ে সংক্ষিপ্ত পরিসরে যদি আপনি আমাদেরকে এই বিষয়টুকু উপস্থাপন করেন, যারা শুনছেন এবং যারা শুনবেন এদের মধ্যে অনেকে অনুপ্রাণিত হবে। প্লিজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের অজস্র শ্রোতা দর্শক সবাইকে আমি আন্তরিকভাবে সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি আমার মতামত এবং আপনাদের সাথে শরীক হতে পারে নিজেকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত মনে করছি। আমি আসলে ফটিকছড়ির সন্তান। আমার বাড়ি সেই ফটিকছড়ির পূর্ব ফরহাদাবাদ গ্রামে দৌলতপুর ইউনিয়ন নাজিরহাট এলাকায়। আমি সেখানে জন্মগ্রহণ করি এবং প্রাথমিক শিক্ষা সেখানে গ্রহণ করে নাজিরহাট কলেজিয়েট স্কুল থেকে লেখাপড়া শেষ করে, নাজিরহাট কলেজ থেকে লেখাপড়া শেষ করে তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাই এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স এমএ ডিগ্রি অর্জন করার সৌভাগ্য আমার হয়েছে। রাজনীতির ব্যাপারে বলতে গেলে রাজনীতি মানে আমার বাবা
একজন সরকারি কর্মকর্তা ছিলেন মরহুম আবুল হোসেন শাহ চৌধুরী। উনি বিভিন্ন সামাজিক কাজকর্মের সাথে জড়িত ছিল, যদিও বা উনি প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে সম্পর্কিত ছিল না। উনি বাংলাদেশ রেলওয়ের একজন কর্মকর্তা ছিলেন, কিন্তু সামাজিক কাজকর্ম করে ওনার নেশা ছিল। জন্মের লগ্ন থেকে ওনার এই কাজগুলো দেখেছি, যার কারণে আমি এইসব কাজের ব্যাপারে একটু তখন আগ্রহী হয়ে উঠি জন্মের থেকে, ছোটকাল থেকে। রাজনৈতিক ব্যাপারে আসলে আমি যখন প্রাইমারি স্কুলে লেখাপড়া করি তখন থেকেও এইসব রাজনীতির ব্যাপারে আমার একটা ঝোঁক ছিল। তখন হয়তো রাজনীতি কিছু বুঝতাম না, কিন্তু খুব আনন্দ অনুভব করতাম। কোনো মিছিল দেখলে, কোনো আপনার কোনো মিটিং দেখলে সেখানে আমি দৌড়ে যেতাম। বিশেষ করে 1976 সালে, তখন আমি পঞ্চম শ্রেণীর ছাত্র। তখন তৎকালীন পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছিল। সে সম্মিলিত বিরোধী দলের প্রার্থী ছিলেন কাজী মোহাম্মদ আলী জিন্নার, তখনকার পাকিস্তানের ওনার বোন মিসেস ফাতেমা জিন্না সম্মিলিত বিরোধী দলের প্রার্থী। আর তখনকার ক্ষমতাসীন প্রেসিডেন্ট আইয়ুব খান ছিলেন সরকারি দলের মুসলিম লীগের প্রার্থী। আমি জিন্নার মিসেস জিন্নার ফাতেমা জিন্নার মার্কা ছিল হারিকেন, আইয়ুব খানের মার্কা ছিল গোলাপ ফুল। তো যখন হারিকেন মার্কার মিছিল হতো তখন সেখানে দৌড়ে দৌড়ে যেতাম। আর বিশেষ করে ওই স্কুলের, গ্রামের, পাড়ার ছেলেদেরকে নিয়ে ওই হারিকেন মার্কার পক্ষে স্লোগান দিতাম, রাস্তাঘাটে ঘুরতাম, গ্রামে পাড়ায়, আমাদের বাড়ির এখানে। তো সবাই হাসাহাসি করতো না ঠিক, সবাই খুব উপভোগ করতো এটা, এই যে যোগ। তারপর তো আমি স্কুলে চলে আসলাম। তারপর 65 সালের পাকিস্তান ভারতের যুদ্ধ, এগুলি সংবাদ পত্রিকা, তখন পত্রিকা পড়া শিখছি, পত্রিকা পড়তাম। তখন আমি ক্লাস 6-এ পড়ি, যুদ্ধের খবরগুলো নিতাম বাজার থেকে, পত্রিকা নিয়ে পড়তাম। তারপর আপনার যুদ্ধের পরে 66 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাঙালির মুক্তি সনদ 6 দফা দাবি দেন পত্রিকায় দেখি, তখন আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো যে তখনকার পূর্ব পাকিস্তানে আমরা অধিবাসী ছিলাম, আমাদের বাঙালিদের অধিকার পক্ষে শেখ তখন তুমি বঙ্গবন্ধু হয় না, শেখ মুজিবুর রহমান, তখন শেখ সাহেব কথা বলতেছেন 6 দফা, এগুলো নিয়ে আমার আগ্রহ জন্মেছে। এবং আমি ক্লাস 7-এ পড়া অবস্থায় থাকা অবস্থায় 6 দফার বই কালেক্ট করে আমি 6 দফার বই পড়ছি তখন। এবং পরে বুঝলাম যে বাঙালিদের অধিকারের জন্য উনি নেতা, এবং ওনার এই কথাগুলো আমার ভালো লাগে। তখন আমাদের পাশে ছিল কলেজিয়েট স্কুলের পাশে নাজিরাট কলেজ থেকে যখন ওই মিছিল হতো, বিশেষ করে তখনকার ছাত্রলীগের মিছিল, তখন শেখ মুজিবের নামে মিছিল করতো, আমি তখন স্কুল থেকে দৌড়ে ওই মিছিলে যোগ দিতাম এবং মিছিলে গিয়ে খুব উপভোগ করতাম এগুলি, মিছিলে স্লোগান দিতাম, যা বুঝতাম। তারপরে আস্তে আস্তে এইভাবে আমি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাথে জড়িত হয়ে যাই স্কুল জীবনে, এবং খুব অ্যাক্টিভলি স্কুলে কোনো সময় বিভিন্ন স্ট্রাইক এগুলিতে আমরা অংশগ্রহণ করতাম। তখন তো পাকিস্তান আমলে প্রায় ঘন স্ট্রাইক হইতো, সংগ্রাম হইতো, এগুলিতে নেতৃত্ব দেওয়া শুরু করছি। এবং নেতৃত্ব দিতে গিয়ে এবং বিভিন্ন সময় স্যারদের বকুনি এবং স্যারদের বেতের বাড়িও আমাদের হাতে এখনো মনে হয় এগুলি। তারপর আমি একসময় স্কুলে ছাত্রলীগের সেক্রেটারি হই ক্লাস 9-এ তখন। তারপর পরবর্তীতে স্কুল ছাত্রলীগের প্রেসিডেন্ট হই, পূর্ব পাকিস্তান ছাত্রলীগ আমাদের এই নাজিরাট কলেজের স্কুল শাখার। এবং 69-এর গণ অভ্যুত্থানের সময় তখন আমি একদিন, আমার সবচেয়ে বেশি মনে পড়ে স্মৃতি, আমি স্কুলের দেওয়ালে সিকে মারতেছিলাম। তো সিকে মারবো কি, তখন তো বেশি কিছু নেই, কিছু কালার রং করা চক ছিল, চক ডাস্টার যেগুলি ক্লাসে টিচারে স্কুলে পড়ায়, ওই কালার চকগুলি স্কুলের অফিস থেকে নিয়ে অনেকটা চুরি করে নিছি, নিয়ে স্কুলের দেওয়ালে ওই সিকে মারতেছিলাম কি, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, 6 দফা মানতে হবে, এইসব স্লোগান, 11 দফা মানতে হবে, এইসব স্লোগান লেখা শুরু করছি। পিছনে আমার হেডমাস্টার ছিল খুব কড়া, উনি পিছনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, তারপর আমার কানটা ধরে টেনে নিয়ে আমাকে অফিসে নিয়ে ব্যাট নিয়ে, 2টা ব্যাট একসাথে নিয়ে, এই হাতে 5টা এই হাতে 5টা এমন মার দিল যে আর করবি না, সোজা গিয়ে লেখাপড়া কর। কারণ আমি আবার ক্লাসের মধ্যে স্টুডেন্ট হিসেবে ভালো ছাত্র ছিলাম, প্রায় ফার্স্ট বয় থাকতাম। তো যার কারণে ওই টিচারদের একটা আশা ছিল আমাকে নিয়ে এসএসসিতে ভালো রেজাল্ট। তো ওনারা মনে করতো আমি যদি এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাই তাইলে তো মনে হয়তো সেই লেখাপড়াতে ডাব্বা মারবে। তো যার কারণে আমাকে খুব শাসন করতে, এরপরও এই শাসন আমাকে ধরে রাখতে পারে নাই। তারপর গণ আন্দোলন তীব্র, গণ আন্দোলনের এক পর্যায়ে যখন একটা ঘটনা বলি, সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডক্টর শামসুজ্জোহা,
উনি পাকিস্তানি সৈন্যদের হাতে গণ আন্দোলনের সময় উনি মারা গেলেন। তখন পাকিস্তান গভর্নমেন্ট তারপর একদিন থেকে আমি স্কুলে সকালে আমাকে এগুলো বলতে, হ্যাঁ স্যার ডাকতেছে, তোমাকে কি শুনতেছেন? হ্যাঁ। আমি চিন্তা করলাম যে হেড স্যার ডাকতেছে, আল্লাহ জানে আজকে আবার কোন বিপদ। হেড স্যার আমাকে আমার স্যারের দিকে তাকাচ্ছেন, কি খবর, কেমন আছো, ভালো আছো, তোমাদের কেমন চলতেছে মিছিল মিটিং? ওই স্যার না, কই মিছিল মিটিং? আমি তো বইয়ে দর্শন আমাদের মিছিল মিটিং কথা মানে হয়তো আর একটা দেবে নাই। আমারও বলো যে কিছু শুনছো, তুমি তো পত্রিকা পড়ো। আমি বললাম স্যার কি তো জানি না, কি শুনবো স্যার। আমি আস্তে আস্তে মুখ কথা বের হচ্ছে না, আমি তোমার সিনচারও পাই না। আমার বলো যে আমি তোমাদের শিক্ষক না, স্যার আমার মতে এরকম একজন শিক্ষক যে মারা গেছে সেটা জানো? কারণ আমাদের ওই স্যার চট্টগ্রাম জেলা শিক্ষক সমিতির সম্ভবত সেক্রেটারি বা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এরকম কি একটা শিক্ষক সমিতির নেতা ছিলেন, কিন্তু কড়াকড়ি আমার দিকে শাসন করতো। তা বললাম যে স্যার হ্যাঁ হ্যাঁ শুনছি। বলো যে এখন ধরো আমি কিছু লিফলেট নিয়ে আসছি, এই লিফলেট গুলো ডিস্ট্রিবিউট করতে হবে। আজকে একটা আমরা শোক মিছিল করব, তোমরা সব ছাত্ররা থাকবা ছাত্রদের সাথে, আমাদের সাথে ওনার হত্যার প্রতিবাদে শোক মিছিল। আমি তো তখন আর আমার মধ্যে নাই, আমি তো মনে হচ্ছে লাভ দিয়ে আকাশ উঠি, কি কয় এটা, যিনি আমাকে শিখে মারার জন্য মারতেছে, ক্লাসে কড়াকড়ি মিছিলে যাওয়ার জন্য বেদ দিয়ে দৌড়াচ্ছে, এখন উনি আমার বলো যে মিছিল করবো, তুমি ছাত্রদের অর্গানাইজ করো, আমরা সব থাকবো। তারপর তো যা হওয়ার বিশাল মিছিল অ্যারেঞ্জ করলাম, নাজিরাটে ঘুরলাম করলাম, এই যে কাহিনীগুলো। তারপর আপনার ক্লাস 9-10 যখন পড়ি তখন নাজিরাট কলেজে ছাত্রলীগের কর্মী সভা হইতো, ডিস্ট্রিক্টের নেতারা আসলে কর্মী সভা করতো। আমি তো স্কুলের নেতা, তো আমাদের 2জনকে বা 3জনকে ওখানে ডেকে নিয়ে যাওয়া হইতো ও কর্মী সভায়। আমরা অনেক সময় যেতাম ওখানে, গেলে অনেক কথা শুনতাম। তো বিশেষ করে আমি এখানে একটা কথা ঘটনা উল্লেখ করি, সেটা হলো আমি সম্ভবত তখন 9 বা 10 মনে পড়তেছে না, দ্যাট মিনস 70-এর নির্বাচনের আরো আগে, তখনও পাকিস্তানের ক্ষমতা আইয়ুব খান, তখন কিন্তু ক্ষমতা চেঞ্জ হয়নি, গণ আন্দোলন চলতেছে। তখন এক ডিস্ট্রিক্টের একজন নেতা গেলেন, উনি ডিস্ট্রিক্টের তখনকার সময় সম্ভবত সেক্রেটারি ছিলেন, এবং আমার খুব শ্রদ্ধাভাজন, আমি খুব রেসপেক্ট করি, এখনো বেঁচে আছেন, ওনার নাম সাবর আহমেদ তাজগরি, মুক্তিযুদ্ধের বিশাল সংগঠক ছিলেন, এখনো আছেন। উনি ওই কর্মী সভায় বক্তৃতা দিতে গিয়ে যে কথা আমি উল্লেখ করতেছি, এই কারণে কর্মী সভায় বক্তৃতা বললো যে এই যে গণ আন্দোলন চলতেছে, উনি বলতেছে আমাদের উদ্দেশ্যে, কর্মী সভাটা খুব এক্সক্লুসিভ কর্মী সভা, ওপেন না, একটা রুমের ভিতর, একজন দেখে দেখে ইম্পর্টেন্ট কর্মীদেরকে সেখানে ডাকা হলো, স্কুল থেকে আমাদের 2জনকে নিয়ে যাওয়া হলো। বলা হলো যে গণ আন্দোলনের পরে দেশে ক্ষমতা পরিবর্তন হবে, আইয়ুব খান চলে যাবে, সেনাবাহিনী প্রধান ইয়াহিয়া খানকে দায়িত্ব দিবে, এবং ইয়াহিয়া খান দায়িত্ব নেওয়ার পর দেশে একটা নির্বাচনের ডেট ডিক্লেয়ার করবে, একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আমাদের আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। তারপর এটাকে ইস্যু করে আমাদের দিকে সবাই দিকে তাকিয়েছে। তখন কে একজন কোয়েশ্চেন করলো, ওখানে তখনকার নেতাদেরকে কোয়েশ্চেন করার একটা সিস্টেম ছিল, জিজ্ঞেস করলো যে তারপর কি হবে, তারপর কি হবে সেটাই তো প্রশ্ন, যখন নির্বাচন হবে, নির্বাচনে জিতবো, তখন তো ক্ষমতা যদি না দেয় কি হবে, ক্ষমতা না দিলে তখন আমাদেরকে পূর্ব পাকিস্তান তথা এই বাংলাকে স্বাধীন করার জন্য যুদ্ধ করতে হবে। কি যুদ্ধ সেটা, কিরকম হবে যুদ্ধ? সেই যুদ্ধ তো সৈনিকের সামনাসামনি যুদ্ধ নয়, সেই যুদ্ধ হবে গেরিলা যুদ্ধ। এই প্রথম আমি আমার লাইফে গেরিলা যুদ্ধের শব্দের কথা শুনলাম। আমি কোশ্চেন করে, আমি একটু বেশি প্রশ্ন করতাম, আমি বললাম যে গেরিলা যুদ্ধ আবার কি? বলো কেন, ভিয়েতনামে যুদ্ধ চলতেছে আমেরিকার বিরুদ্ধে, তোমরা পত্রিকা রেডিও খবর শুনো না? ওখানে গেরিলা যুদ্ধ হচ্ছে। এটা তখন ভিয়েতনাম স্বাধীনতার জন্য আমেরিকান আর্মি ভিয়েতনাম দখল করে রাখছিল, তার বিরুদ্ধে যুদ্ধ করতেছে প্রায় 60-এর দশকের 7-8 বছর ধরে, তখন প্রায় 7-8 বছর হয়ে গেছে, বলতো 7-8 যুদ্ধ চলতেছে, এটাই হলো গেরিলা যুদ্ধ। আচ্ছা, উনি এমন ভাবে বললো, কখন বলতেছে এটা 69-এ, আইয়ুব খানের তখন পতন হয় নাই, এমন ভাবে বলবো একজন স্টেলেজের গণকের মতো, যে আইয়ুব খানের পতন হবে, ইয়াহিয়া খান ক্ষমতা নেবে, ক্ষমতা নিলে নির্বাচন দেবে, নির্বাচন হবে, সেই নির্বাচনে বঙ্গবন্ধু নেতৃত্বে আওয়ামী লীগ বিপুল বলে জয় হবে, জয় হওয়ার পর নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা দেবে না, না দিলে আমাদের যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হবে। তাইলে এখন আমি ভাবি এই বয়সে এসে কিভাবে উনি এত দূরদর্শিতা, একজন জেলা ছাত্রলীগের সেক্রেটারি, এখন কেন্দ্রীয় নেতাদের কি দূরদর্শিতা ছিল সেটা এবার আপনারা কল্পনা করেন। এবং অনুরূপ ভাবে আমাদেরকে ব্রিফ করা হলো যুদ্ধের কথা, স্বাধীনতার কথা। তখন তো বাংলাদেশের মানুষ জানেও না যে এখানে স্বাধীনতা যুদ্ধ হবে, এই হবে, তবে তো ওই এখন আইয়ুব খান ক্ষমতায়, তারপরে কি হবে জানে না, তারপরে এখন আসলো ইলেকশন হলো, মানুষ তো বসে আছে, ইলেকশনে জিতছি ক্ষমতা দেবে, তারপরে যুদ্ধ, এগুলো তো কিন্তু আমরা 2 বছর 3 বছর আগে থেকে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। দ্যাট মিনস আমি এই কথাটা এই জন্য বললাম, আমাদের যে মুক্তিযুদ্ধ,
এই মুক্তিযুদ্ধের একটি প্রাক প্রস্তুতি ছিল 71-এর আরো বেশ কয়েক বছর আগে থেকে। এবং সেইটার উদাহরণ হলো আমি এই যে ঘটনাটা, ছোট্ট একটা ঘটনার সাক্ষী এটা, না হলে এই ঘটনাটা উনি বললো কেন বলতেছিলেন না। যাক, তারপরে কলেজে ভর্তি হয়ে গেলাম 70 সালে, এসএসসি পরীক্ষা দিলাম, এসএসসি তে খুব ভালো রেজাল্ট করলাম, স্টার মার্ক ফার্স্ট ডিভিশন নিয়ে। তারপর কলেজে ভর্তি হলাম, কলেজে ক্লাস শুরু হলো, ক্লাস হচ্ছে, ক্লাস এর মধ্যে দেশের নির্বাচন, ওই এক ঘটনা ঘটে গেছে ঠিকই, আইয়ুব খান চলে গেছে, এজা খান আসছে, দেশের নির্বাচন 70 নির্বাচন হলো। আমরা নির্বাচনে বিশেষ করে ফটিকছড়িতে তখন তো দুর্দণ্ড, বিভিন্ন এলাকায় এলাকায় নেতাদের সাথে গিয়ে মিটিং করতেছি ছাত্রলীগের পক্ষ থেকে। আমি তখন থানা ছাত্রলীগের নেতা, কলেজ ছাত্রলীগেরও দায়িত্বে আছি, থানা ছাত্রলীগের দায়িত্বে। তখন বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে বক্তৃতা করছি, কত গ্রাম গ্রামান্তরে, এই 12 মাসে স্কুলের মাঠে বক্তৃতা, নাজিরের থেকে যাওয়ার কোনো পথ নাই, নৌকায় করে গেছি। হ্যাঁ, সেদিন আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব ভাটাচারী, আমাদের নাজিরের বাদশাহ আলম সাহেব, উনি তো প্রায় প্রত্যক্ষ থাকতেন। তারপরে নেতাও তেমন নাই, খুব কম, নাম করা নেতা খুব কম। ওদিকে অ্যাডভোকেট নুরুদ্দৌলা সাহেব ছিলেন, উনি মাঝে মধ্যে শহর থেকে আসতেন, উকিল মানুষ কিন্তু। আর এমিয়াজে জহুরা মসজিদ চিটাং শহর থেকে যেত। তারপরে 12 মাসি স্কুল, তারপরে নানপুর, তা বিভিন্ন জায়গায় তখন তো রাস্তা নাই, আমরা হয় পায়ে হেঁটে গেছি, না হলে সাইকেল নিয়ে গেছি। আর নারায়ণার দিকে যাওয়া তো মানে 200 ব্যাপার। নাজিরের থেকে নারায়ণার দিকে যেদিন যাবো প্রোগ্রাম করে যেতে হয়, বল দিতে হচ্ছে আজকে উত্তরাঞ্চলে যাচ্ছি, আজকে আর ফিরে যাবে না, কারণ ফিরার কোনো পথ নাই, সময় পাবো না ফিরে। আর তারপর দিন একদিন প্রবাস জীবন কাটানোর প্রোগ্রাম নিয়ে ওখানে যেতে হইতো। সুতরাং এই যে অবস্থা, এইভাবে 70 নির্বাচন হলো, যা হওয়ার সবই হয়ে গেল, ক্ষমতা দিল না। তারপরে বহু ঘটনা এখানে, আমরা তখন কলেজে পড়ি, তারপর আপনার সেখানেও দু একটা ঘটনা না বললে হয় না। সেই নির্বাচনের এই যে দূরদর্শিতা ছাত্রনতা, এদের একটা তো উদাহরণ দিলাম জেলার। তারপর আপনার 70 নির্বাচনের হয়ে গেল, ক্ষমতা দিবিকে দিবেন এগুলো নিয়ে টানাপোড়ন। মার্চের 3 তারিখ অধিবেশন ডাকলো 71-এ, সবাই অপেক্ষা করতে যে পুরো দেশ পৃথিবী যে অধিবেশন হবে, বঙ্গবন্ধু তো সঙ্গে গরিষ্ঠ দলের নেতা, উনি প্রাইম মিনিস্টার হবে, এটাই মনে করতেছে। ঠিক মার্চের 3 তারিখ অধিবেশন, তার আগের 2 সপ্তাহ আগে ফেব্রুয়ারির 22 তারিখ, এখন আমার মনে আছে, চিটাং শহরে ছাত্রলীগের একটি কর্মী সভা ডাকা হলো। আমাদেরকে বলা হলো যে কেন্দ্র থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসবেন। আচ্ছা, গেলাম আমরা কলেজ থেকে, সাধারণ সম্পাদক সাহেব বক্তৃতা দিলেন, বক্তৃতা দিয়ে বললো যে আগামী যে মার্চের 3 তারিখ যে অধিবেশন হওয়ার ডেট আছে, এটা যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, এটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। তাইলে আমরা তখন আমাদের নির্দেশের অপেক্ষা করবো না, তোমরা যেখানে থাকবা সেখান থেকে একটি মাত্র স্লোগান নিয়ে বেরোবা, সব কথা শেষ কথা, বাংলার স্বাধীনতা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। তারপর আমরা এবং আজকে থেকে গিয়ে আর লেখাপড়া সুটকেস বই পুস্তক, ঠিক এই ল্যাঙ্গুয়েজ, বই পুস্তক সুটকেসে বন্ধ করে রাখো, কারণ আমাদেরকে একটা যুদ্ধের দিকে যাইতে হবে। তখনও কিন্তু মানুষ বসে আছে যে সংসদ অধিবেশন হবে আশায়। এবং সে সাধারণ সম্পাদক ছিলেন শাহজাহান সিরাজ, স্বাধীনতার পর সার্কুলিফার একজন, তখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। যা হোক, আমি সংক্ষেপে কথাগুলো শেষ করতেছি। এগুলি স্মৃতি, এই যে দূরদর্শিতা, এই যে আমি বলতে চাচ্ছি যে তখনকার ছাত্রনেতাদের দূরদর্শিতা, আমার এই কথা দিয়ে আমি সেটাই বুঝানোর চেষ্টা করতেছি। তারপরে কলেজে আসলাম, এসে বই পুস্তক বাড়িতে গিয়ে তখন সুটকেসে বলে রাখতেছি, ঠিক আছে সুটকেসে আমাদের একটা টিনের সুটকেস, আমার সব বই রাখতে। আমার বাবা মারা বলতে কি হয়েছে রে, আমি বললাম যে এখানে যে কোনো অধিবেশন বন্ধ হবে, হে হবে সে হবে, সেগুলো সব বললাম। বলার পর বলে এই পাগল হয়ে গেছে, এদের ফাগলামি এগুলি সব মাথায় দিয়েছে, কি জানি কি বল, লেখাপড়া বন্ধ। এ কয় কি, মানে আমার কথা কেউ বিশ্বাস করে, আমার উল্টো গালি দিচ্ছে, গালি দেওয়ার কথা কি কয় এগুলি, কি বলে লেখাপড়া হবে না, যুদ্ধ হবে, কোথায় কোথায় দেশ বসবে, সংসদ বসবে, প্রধানমন্ত্রী হবে বঙ্গবন্ধু, আর সেই যুদ্ধের কথা বলতেছে আমাকে। তারপরে বই পুস্তক বন্ধ করে দিয়ে কলেজে গিয়ে তারপর দিন থেকে ছেলেদের পুনর্জীবিত করতে লাগলাম। প্রত্যেক দিন আমাদের কলেজের ছাত্র সংসদের অফিস ছিল, তো অফিসে আমরা বসে বসে, ওই একটা রেডিও ছিল ছাত্র সংসদ অফিসে, খবর শুনতাম কখন ওই মাহিন্দ্র কখন আসবে। ঠিক এই দেখি মার্চের 1 তারিখ দুপুর 12টার খবর বলতেছে যে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 1:05 জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে। আমরা তখন তো বুঝে ফেলতেছি নিশ্চয়ই অধিবেশন পরশু দিন এই 3 তারিখে অধিবেশন বন্ধ করবে। ঠিক 1 তারিখের বক্তৃতা শুনলাম, সে এই সমস্যা সেই সমস্যা হইয়া দিল অধিবেশন বন্ধ করার ঘোষণা। যে মাত্র দিছে, আমরা রেডিও শুনিনি, কি বক্তৃতা তা, রেডিও টেডিও রেখে আমরা দৌড়ে দায়িত্ব নিয়ে এখান থেকে বেরিয়ে একজন ক্লাসরুমে ঢুকে ছাত্রদের বের করে, যার হাতে জেলা শিক্ষকরা যা আছে সব নিয়ে আমরা বিক্ষোভ মিছিল বের করে ফেললাম, যে একটা স্লোগান, বাংলাদেশ বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। আমরা আর কেন্দ্রের নির্দেশ অপেক্ষা না, কেন্দ্র তো বলেই দিছে এই ঘটনা ঘটলে এই করবে, এই ঘটনা ঘটলে এই ঘটবে। তখন তার মোবাইল ফোন নাই, তখন টেলিফোনের এত মুভমেন্টও নেই। যা হোক, এই যে
সেটা করলাম। তারপর তো ঢাকায় ঐতিহাসিক ঘটনা ঘটে গেলো। 2 তারিখ স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন হয়ে গেল। তারপরে 3 তারিখ স্বাধীনতার ইশতেহার পাঠ হলো। এই যে পতাকা উত্তোলন 2 তারিখ, এগুলো পতাকা তো অনেক ইতিহাস আছে, এগুলো তো বলা এখন সম্ভব না, সময় নেই। সেটাও 1 বছর আগে তৈরি করছিল ছাত্র নেতারা। আমি এই কথাই বলতে চাচ্ছি। তারপরে মুক্তিযুদ্ধ শুরু। তারপরে আপনার নাজিরাটে, ফটিকছড়িতে যখন চিটাং শহর দখল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, চিটাং থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ, গাড়ি টোড়া তো সব বন্ধ হয়ে গেছে। মানুষ যে কেমনে যাবে, নোয়াখালী, কুমিল্লা, সিলেটে যে দিকের মানুষগুলো চিটাং শহর আছে, মানুষ চিটাং শহর ছাড়তেছে। এখন মানুষ পায়ে হেঁটে, বিশ্বাস করতে পারবেন না, পায়ে হেঁটে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফটিকছড়ির উপর দিয়ে পায়ে হেঁটে, চিটাং শহর থেকে পায়ে হেঁটে ফটিকছড়ির উপর দিয়ে, হিয়াকো দিয়ে, বারুইরহাট দিয়ে, ফেনী দিয়ে মানুষ অন্যান্য ডিস্ট্রিক্টে গেছে। এবং আর বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়দের উপর পাকিস্তানি আর্মি নির্যাতন তখন এদিকে শুরু হলো। তারা সব তখন বর্ডার ওপেন হয়ে গেল, বর্ডার পাড়ি ওপারে চলে গেল নিরাপত্তার জন্য। এই যে তখন আমরা এগুলো নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়লাম, এগুলো নিয়ে খুব ব্যস্ত হয়ে গেলাম। এর আগে তো অসহযোগ আন্দোলন সব হয়েছে, বহু কাহিনী, সবগুলোতে ছিলাম। আমরা এগুলো নিয়ে ব্যস্ত হওয়ার পর তারপরে এক পর্যায়ে নাজিরাটও যখন দখল হয়ে গেল, এই যে আজকে নাজিরাটও যখন দখল হয়ে গেল, তখন আমরা সব নাজিরাট থেকে তলফিজুল্লাহ গুটাইয়ে সব সীমান্তের ওই পারে পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি। তারপরে এরপরে যুদ্ধ শুরু হয়ে গেল। তারপরে মুক্তিযোদ্ধাদের রিক্রুটমেন্ট, এগুলির বিভিন্ন দায়িত্ব আমি ছিলাম। অনেককে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করার জন্য বিভিন্ন জায়গাতে নিয়ে যেতাম, আবার এখানে আসতো, তারা রিসিভ করতাম। বহু ঘটনা, এগুলি যুদ্ধের সময়ে বহু ঘটনা, সেটা আমি পরবর্তীতে উল্লেখ করবো। যেটা আমি বলতেছি, আপনি যে কোয়েশ্চেনটা করছেন আমার রাজনৈতিক উত্থানের, তো এইভাবে রাজনীতিতে এইভাবে মোটামুটি আমার আশা। এর মধ্যে 70-এর ইলেকশনের সময় বঙ্গবন্ধু নাজিরাট গেলেন। নাজিরাট সে সকাল 11টায় যাওয়ার কথা, উনি গেলেন রাত 8টায়, সকাল 11টায়। কারণ উনি রাউজান ফটিকছড়ি রাউজান হাটাজারি রাঙ্গুনিয়া মিটিং করে শেষ করতে পারে নাই, পথসভা করতে যায়, একটা পথসভা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। তখন তখন তো কি স্টার রাজনীতি। তখন নাজিরাটে আমরা 11টা থেকে বসে আছি, দিন নাই নাই নাই। বিকেলবেলা মানুষজন হতাশ হয়ে গেছে, মনে হয় আর আসতে পারবো না। আমরা পরে রাত 8টায় বঙ্গবন্ধুর গিয়ে পৌঁছলো। বঙ্গবন্ধু যে মাত্র গিয়ে, যেটা আরেকটা ঘটনা আমি বলি, বঙ্গবন্ধু যখন গিয়ে নাজিরাট ঢুকতেছে, তখন হু হু করে একটা আওয়াজ উঠে গেল চতুর্দিক থেকে, যে আসছে আসছে। আওয়াজটা কি? আসছি 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 চিটিংকে কথা। এই এই আসছি আসছি যে আওয়াজ, সবচেয়ে মিরাকেল ঘটনা। মনে করেন এই আওয়াজটা নাজিরাট বাজার থেকে উঠছে, উঠে এটা ধরেন সুবিলের ওই যে কলেজের পিছনে পর্যন্ত শোনা গেছে আওয়াজটা। সেখান থেকে আরেকটা আওয়াজ উঠছে, যে দূর শুনছে কলেজের পিছন থেকে আরেকটা আওয়াজ উঠছে, এটা সুরকরহাট পর্যন্ত চলে গেছে। সুরকরহাট থেকে আরেকটা আওয়াজ উঠছে, এটা বদ্রিহাট পর্যন্ত চলে গেছে। এইভাবে চতুর্দিকে স্কোয়ার 5-7 কিলোমিটার আওয়াজ, এদিকে কাঠিয়াট পর্যন্ত, ওদিকে রোশানগিরি সমিতির নানপুর পর্যন্ত, এভাবে আওয়াজ উঠে আসছে আসছে। মানুষ পরে শুনছি মানুষ দুমুড়ু ধরে গ্রাম থেকে আসছে, দুমুড়ু যার কেউ গেঞ্জি পরা অবস্থা, কেউ লিঙ্গ পরা অবস্থা, স্যান্ডেল পরার সময় পাই নেই। মানুষ বহু শুনছে যে বহুজন ভাত খাইতে বসছে, ভাত খেলে উঠে দৌড় দিচ্ছে, আসছে আসছে আসছে, মানে বঙ্গবন্ধু আসছে। মানে সে আবেগ, এগুলো তো বলে শেষ করতে পারবো না। আমি, আমার সৌভাগ্য ছিল তখন কোনো ফর্মাল মিটিং টিটিং এর স্কোপ নাই, হাজার হাজার মানুষ নাজিরাটের সোসাইটি মারছিল, সোসাইটির বারান্দার ওইখানে, সোসাইটি ভবন তো এখন আছে কিনা জানি, এটার বারান্দাতে বঙ্গবন্ধুকে দাঁড় করানো হলো। মাইক আনলাম, মাইক ফাঁসে আমাদের তখন ক্যান্ডিডেট ছিলেন মির্জা মনসুর ভাই, আমাদের শ্রদ্ধা ভাজন আগের এমপি, উনি ক্যান্ডিডেট ছিলেন, উনি পাশে দাঁড়ানো, শহীদ ফজল বিচ্ছি ছিলেন দাঁড়ানো, আরো কে কে ছিল মনে হয়, আমার সিদ্দিকী সাহেব ছিলেন মনে হয়। মাইক স্লোগান দিচ্ছি আমি, বঙ্গবন্ধু ভাষা দাঁড়ানো, তো মায়ের স্লোগান দিচ্ছি। এক পর্যায়ে স্লোগান দিতে বঙ্গবন্ধু খুব টায়ার্ড, বঙ্গবন্ধু চাচ্ছে কোনো মতো 5-10 মিনিট কিছু বলে, মানে আবার ব্যাক করবে, উনি সো মাচ টায়ার্ড। কিন্তু টায়ার্ড উনি, টায়ার্ড আমাদের তো শক্তি এসে গেছে। বঙ্গবন্ধু ভাষায় কথাই তো নেই, আরো দরকার হলে বঙ্গবন্ধুরে 15 মিনিট 20 মিনিট লেটে রাখতে পারলে তারও ভালো। আমি স্লোগান দিতে পরে এক পর্যায়ে খুব ডাক দিল, আবার আমি মাইকটা বঙ্গবন্ধুর হাতে দিয়ে দিলাম। বঙ্গবন্ধু বক্তৃতা করলেন, কত 7 থেকে 8 মিনিট মনে হয় বক্তৃতা করছে। এক পর্যায়ে মির্জা মনসুর ভাইকে হাতে ধরে ক্যান্ডিডেটকে ধরে দাঁড়াইলো, আপনারা কি আমাকে ভালোবাসেন? যদি ভালোবাসেন, যদি আমার 6 দফাকে ভালোবাসেন, আমার মার্কার নৌকাকে ভালোবাসেন, আমি মনসুরকে আপনাদের হাতে সমর্পণ করে গেলাম। একে একে ভোট দিলে নৌকা ভোট পাবে, নৌকাকে ভোট দিলে মনসুর ভোট পাবে, আর আওয়ামী লীগ ভোট পাবে, আমি সরকার গঠন করতে পারবো। দেখ এই বক্তব্য তো। সুতরাং এখানে এই যে কথাটা, তারপর তো যুদ্ধ শেষ হয়ে গেল, স্বাধীন দেশে তারপর আসলাম, তারপর এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে গেলাম। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ফুল ভোল্টেজ বিশ্ববিদ্যালয়ে একসময় আমি সেক্রেটারি ছিলাম ছাত্রলীগের, তারপরে হলের সেক্রেটারি ছিলাম, ইউনিভার্সিটি সেক্রেটারি ছিলাম, তারপর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম এক সময়।
চিটাং ডিস্ট্রিক্টের একসময় সেক্রেটারি ছিলাম, একসময় প্রেসিডেন্ট ছিলাম। তারপর ইভেন কি আমি ছাত্রলীগের কমিটিতে যখন ওই যে পড়ি স্কুল বা স্কুলে, তখন আমি ইউনিয়ন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগের, ওয়ার্ড ছাত্রলীগের প্রেসিডেন্ট, ইউনিয়ন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম। সেখান থেকে তা না, এদিকে কলেজ থেকে যখন গেছি কলেজ, স্কুলে যখন গেছি স্কুলে ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট সেক্রেটারি, ইউনিভার্সিটি যখন গেছি তখন ইউনিভার্সিটি সেক্রেটারি, তারপরে সেখান থেকে আমি সেন্ট্রাল কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তারপরে চাকসুর বিপি নমিনেশন পেয়ে চাকসুর বিপি ইলেক্টেড হলাম ছাত্রদের ভোটে। সুতরাং আমার জীবনে তখন থেকে এই পর্যন্ত আমি কি বলে যে আপনার রাজনীতি থেকে এক মুহূর্ত নাই। এবং যেটা বলতেছি, 60-এর দশকে যখন শতভার প্রচার করে তখন মাইক খুব কম, মাইক বা পয়সা দিয়ে মাইক জোগাড় করা কঠিন। নাজিরাট বাজারে মিলেও তো একজনের কাছে মাইক ছিল, কিন্তু সুঙ্গ ছিল। আপনারা দেখছেন কিনা জানি না, ওই একটা দিয়ে মাদ্রাসা বা হুজুররা অনেক সময় ওয়াজের এখনো সুঙ্গ নেই কোথাও, একসঙ্গে সুঙ্গ ছিল। ওই ওষুধ আমরা দেখছি সেটা। জি, হ্যাঁ হ্যাঁ, চাঁদা তুলতো মাদ্রাসার বিভিন্ন সময়, ওরসের চাঁদা, এই সুঙ্গ নিয়ে বাজারে বাজারে আমরা প্রচার করতাম, ভাই সব আগামী এত তারিখ দফার সমর্থনে, বঙ্গবন্ধুর সমর্থনে নাজিরাট বাজারে একটি বিশাল জনসভা বা 12 মাসিয়া বাজারে মিটিং বা সুবিলি মিটিং বা বিবিরহাটি মিটিং, এগুলি তো ভালো বলতে পারতাম আমি। আর নাজিরাটে আমার আনোয়ার রাজিম ভাই বলতে পারতাম ভালো। আমরা দুইজনের দায়িত্ব থাকতো পাবলিসিটির। তো সুতরাং এগুলি আমরা করছি। তারপরে পোস্টার হাতে লিখছি, রং কলম রং বানাইয়া, ওই দোকান থেকে রং কিনে নিয়ে রং বানাইয়া তারপরে দিয়ে পোস্টার লিখছি। তখন তো এই যে কটন ছিল না, কটনও পাইনি। অনেক সময় ওই যে সিমের কি গাছ টাছ কি কি কেমনে করে পাতা টাতা দিয়ে পোস্টার লিখছি। সে পোস্টার লিখে পোস্টার আমরা হাতে লাগাইছি, রাত্রে লাগাইতাম গোপনে গোপনে পোস্টার লিখছি। তারপরে এগুলি করছি, চুঙ্গা ফুকাইছি। তো এইভাবে আমি যেটা বলতেছি, এভাবে স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ আমি ছাত্র জীবনী ফটিকছড়ির এমন কোন গ্রাম এলাকা নাই যেখানে আমি যাইনি। যুদ্ধের আগে, যুদ্ধের সময় তো ব্যাপকভাবে ছিলাম, যুদ্ধও করছি, কিন্তু যুদ্ধের আগে এমন কোন জায়গা নেই যেখানে আমি ফটিকছড়িতে যাইনি ছাত্র অবস্থায়। আমি সাইকেল নিয়ে চলে যেতাম। অনেক সময় সাইকেল নেওয়ার টাকা না থাকলে, তবে টাকা কোথেকে দেবে? এখন তো নেতাদের কাছে এসে বড়দের কাছে টাকা দিতে হবে, গাড়ি ভাড়া দিতে হবে, খাবার টাকা দিতে হবে। আমরা তো নেতাদের তো দূরের কথা, আমাদের নিজেদের থাকতে হতো। ওই বাপে স্কুলে বা কলেজে যাওয়ার সময় কিছু পকেট করে দিত, সেখান থেকে বাঁচাইয়া সেগুলো দিয়ে পার্টির জন্য খরচ করতাম। অনেক সময় খাইতাম না, টাকা খরচ হয়ে গেলে উপোস থাকতাম। কোনো কর্মীর বাড়িতে গেলে সেখানে ভাত খাইতাম, বা কোনো কর্মী থাকলে সে চা খাওয়াইতো। এইভাবে করে করে আমরা রাজনীতিতে অগ্রসর হয়েছি। 60-এর দশক, তারপরে 70-এর দশকের মুক্তিযুদ্ধ পর্যন্ত এভাবে এভাবে, যার কারণে মানে দেশ, মানুষ, মাটি, আর বিশেষ করে ফটিকছড়ি, ওই জন্য ফটিকছড়ির সাথে আমার একদম মাটির সাথে সম্পর্ক। আজকে অনেকে অনেক দল করে, কিন্তু সবার সাথে আমার একটা পরিচিতি এবং সম্পর্কে রাজনীতির আমরা কারণে। আমরা সেই বিষয়ে আসবো। আসলে আপনার শিকড়ের কথা যখন আমরা শুনছিলাম, আপনার রাজনীতির এই বর্ণাঢ্য রাজনীতি জীবনের কথা যখন শুনছিলাম, আমাদের আমি সেই একটা মিনিট, স্ক্রিপ্ট গুলো। জি, জি, একটু স্কিপ। হ্যাঁ, আমি এই যে ইউনিয়ন থেকে রাজনীতি করতে করতে আমাকে কেন্দ্রীয় কমিটি, তখন ছাত্র সংগঠনে ছিলাম। পরবর্তীতে আমি যখন মূল সংগঠন করি, গণসংগঠন বা রাজনৈতিক দলও আমি অলওয়েজ এখনো পর্যন্ত আমি কেন্দ্রীয় কমিটি আফল করি। এবং এবং বাংলাদেশের জাতীয় রাজনীতিতে বিভিন্ন সময়ে বিভিন্ন ভূমিকা, আন্দোলন, সংগ্রাম কোনোটাতে আমি পিছপে পর্যন্ত হয় নাই। এবং জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন আমি বাংলাদেশের মানুষ, রাজনীতি এবং মুক্তিযুদ্ধের চিন্তা, এগুলো নিয়ে হলো জনগণের ভাষায় যদি আমি থাকাটা আগে আমি খুব প্লেজার মনে করি, আমার নিজের কাছে খুব আমি খুব আনন্দ অনুভব করি সেটা। এবং আমি সবসময় থাকবো। জি, আপনার আপনার কথা আমরা শুনছি এবং আমরা শুনবো। অনেকগুলা কমেন্টস জমা হয়েছে। আপনার একজন ক্লাসমেটও সেই বীর মুক্তিযোদ্ধা, সেও কমেন্টস করেছে। কয়েকজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং আরো অনেক সংগঠকরা কমেন্টস করেছে। আমরা কমেন্টসে যাব। তার পূর্বে আপনার কাছে, যেহেতু আপনি রাজনীতি নিয়ে বলছিলেন, সেই ক্ষেত্র থেকে আমি আপনার কাছে যেটি জানতে চাইবো, সুস্থ রাজনীতির যে ধারা, আপনি যেহেতু চাকসুর ভিপি ছিলেন, বর্তমান দীর্ঘদিন সেই নির্বাচন বন্ধ অলরেডি, সেখান থেকে যেখান থেকে রাজনৈতিক নেতাদের অর্থাৎ নেতৃত্ব সৃষ্টি হওয়ার উর্বর ভূমি বলি আমরা এই সমস্ত, বিশেষ করে ছাত্র সংসদগুলি,
সেখানে যেমন আপনি বিপি হয়ে এসেছেন, পরবর্তীতে আপনি জাতীয় সংসদে গিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। আপনার কাছে আমার যেটি জানার আছে সেটি হচ্ছে তখনকার রাজনীতি আর এখনকার রাজনীতির যে পার্থক্য, সেই পার্থক্যের মূল্যায়নটা আপনি কিভাবে করবেন যদি সংক্ষিপ্তভাবে আমাদের একটু বলতেন। যেহেতু সেখানে তখন আমি একটু বলি, আপনার আমি সন্তানও আপনার আপনার সন্তান সাবরিনা চৌধুরী কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য নির্বাচিত হয়েছে, এবং আপনার যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন সেই ইউনিভার্সিটিতেও সেই ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, নেতৃত্ব দিয়েছে, এখনো সেই রাজনীতির সাথে সম্পৃক্ত। সবকিছু মিলিয়ে যদি আপনি মূল্যায়নের ক্ষেত্রে যদি আপনি আপনার অবস্থান থেকে আপনি মূল্যায়ন করেন তখনকার সময় আর এখনকার সময়। তখনকার সময় তো কিভাবে আমরা রাজনীতি করে উঠছি এটা আমি আমার জীবনের ঘটনা দিয়ে আমি উপস্থাপন করেছি, সেটা শুনেছেন। এবং তখন রাজনীতিতে ত্যাগের মানসিকতা ছিল, পাওয়ার মানসিকতা ছিল না। তখন কিছু লেখা, এবং আমরা যে রাজনীতিতে যে ঘটনাগুলো আমি বলছি সংক্ষিপ্ত সারে বলছিলাম, সেখানে আমাদের কিন্তু আবার লেখাপড়া করতে হইতো। আমাদেরকে কিন্তু লেখাপড়ার জন্য বই সিলেক্ট করে দেওয়া হয়েছে, এই বই পড়া আসবা, এগুলি 15 দিন পর একটা পলিটিক্যাল ক্লাস হবে, সেখানে এসে এগুলির উপর প্রশ্ন করা হবে, এবং কে কতটুকু পড়ছো তখন বুঝে যাবে তুমি কতটুকু অ্যান্সার জবাব দিতে পারতেছ। আমাদের রাজনীতির লেখাপড়া আর আরেকটা ইনস্ট্রাকশন আমাদের ছিল যে একাডেমিক্যালি যার রেজাল্ট ভালো তারা কোনো অবস্থাতে রেজাল্ট খারাপ করতে পারবা, তোমাদের একাডেমিক লেখাপড়া তোমাদেরকে মেনটেন করে দিতে হবে। চিন্তা করে দেখেন, একাডেমিক লেখাপড়ার ব্যাপারে যেটা গার্ডিয়ান বলতো সেটা রাজনৈতিক নেতারা আমাদেরকে গাইড করতো, কোনো অবস্থায় লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না, এবং আমাদেরকে পলিটিক্যাল লেখাপড়াগুলো করাইতো। আর এই যে ত্যাগের মনোভাব, এই যে পাওয়ার চিন্তা ছিল না, এই জিনিসটা তখনকার রাজনীতিতে একজন মেধাবী ত্যাগী রাজনৈতিক কর্মী এবং নেতা সৃষ্টি করার জন্য একটি বিরাট অনুপ্রেরণা। আপনি দেখেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছে, অর্গানাইজ করছে, সবাই কিন্তু 60-এর দশকের সৃষ্টি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী পড়লে দেখবেন উনি কিভাবে ছাত্র অবস্থা থেকে শুরু করে যে কিভাবে রাজনীতিতে হাঁটি হাঁটি পা করে উঠছে, এবং ওনার সাথে যিনারা নেতারা ছিলেন, জাতীয় নেতারা, বিভিন্ন ডিস্ট্রিক্টের নেতারা, সবাই কিন্তু লাইফ স্টাইলটাই ভেবেছিল। এবং ওই সময় ওনাদের থেকে শিখে আমাদের মতো যারা স্টুডেন্ট থেকে উঠে আসছে, ছাত্রলীগের নেতা কর্মী, যুব সংগঠন সবগুলো কিন্তু এইভাবে উঠে আসছে। এখন সেই জিনিসটার কারণে আমি মনে করি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র স্বাধীন করতে পেরেছি, এবং রাজনীতিতে একটি দেশ উপহার দেওয়া গেছে, এবং রাজনীতিতে কিছু কোয়ালিটিভ নেতৃত্বের উপহার দেওয়া হয়েছে। আজকাল যেমন সেটার অনেক তীব্র অভাব। যেমন আজকে নেতা হইতে হইলে, পরিচিত হইতে হইলে আজকে বিলবোর্ড, পোস্টার এগুলো দিয়ে আগে পরিচয়। আমাদের টাইমে এগুলি ছিল না। কাজের মধ্যে দিয়ে মানুষ খবর নিত অমুক পার্টির নেতা হন অমুক, কারণ সে জনগণের সাথে এত বেশি কাজ করতো যে জনগণ এমনি তাকে চিনে যেত বিভিন্ন জায়গায় যে অমুক, সেটা অমুক পার্টির অমুকের দল অমুক। সুতরাং এখন হলো যে সেটা না, এখন বলে যে আমি আগে আমার বিলবোর্ড পোস্টার লাগাই, যে কাজ দূরের কথা, হ্যাঁ আমার চেহারা মানুষ দেখাক আমাকে নেতা বলবে, এই মানসিকতা কোনোদিন ছিল না। এবং এই মানসিকতার কোনো কর্মীর দ্বারা রাজনীতি তখন এলাও ছিল না, 1 নম্বর। 2 নম্বর হলো টাকা পয়সা। এখন যেমন আমরা বলি যে মানি যে বিশাল ব্যাপার, যেমন বলতে ভাই ওনাকে পার্টি প্রেসিডেন্ট থাকলে ওনার টাকা পয়সা আসেনি, একজন শিল্পপতি পেয়েছে ওনাকে আমি প্রেসিডেন্ট বানিয়ে দাও, অমুক বানিয়ে দাও। এই যে প্রবণতাটা, এই প্রবণতাটা রাজনীতিকে কুড়ে খাচ্ছে, এই কারণে তখনও কি ছিল না, তখনও যারা বড় বড় ব্যবসায়ীরা ছিল অমুকে, কিন্তু ওনারা নিজেরও রাজনীতিতে আসার জন্য কেউ ইচ্ছা পোষণ করতো না, এবং বরঞ্চ ওনারা ছিলেন রাজনৈতিক নেতাদের সহায়ক শক্তি। রাজনৈতিক নেতাদেরকে ওনারা অ্যাসিস্ট করতো, রাজনৈতিক নেতাদেরকে ওনারা ফিনান্স করতো, কিন্তু ওনাদের চাওয়া বা কিছু ওনার দেশের সাথে, মানুষের সাথে তখনকার ব্যবসায়ীরা এবং ওনারা খুব অনেস্ট হিসেবে এটা করতো। এখন কিন্তু আমরা সেই জায়গা থেকে সরে যাচ্ছি, এবং এই সরে যাওয়ার জন্য আমি মনে করি আমাদের এটার জন্য আমাদের যে পলিটিশিয়ান, আমাদের রাজনৈতিক দলগুলো অনেকাংশে দায়ী। কারণ আমাদের সেই সিলেকশনের মধ্যে ত্রুটি থেকে যাচ্ছে, যার কারণে এখনকার রাজনৈতিক কর্মী সে যখন দেখে যে আমি এমপি সাহেব হয়ে গেছি, আমি বিরাট একজন নেতা পার্টির, এখন আমি যদি রাজনীতির ত্যাগ এগুলি বাদ দিয়ে আমি যদি নিজের স্বার্থসিদ্ধির জন্য গিয়ে যদি টাকা, বাড়ি, গাড়ি এগুলি নিয়ে শুধু ঘুরি, তো এই কর্মী তো চিন্তা করবো যে রাজনীতি করলেই মনে এইভাবে হওয়া যায়, হঠাৎ ধনী হওয়া যায়, হঠাৎ অনেক গাড়ি বাড়ির মালিক হওয়া যায়। সুতরাং সেও চিন্তা করবে যে মনে আমি রাজনীতি করলে সে ওইটা পাওয়ার জন্য আসছে। কিন্তু আমরা রাজনীতি করছি যে না, একটা দেশ প্রতিষ্ঠা করতে হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এখন আপনাকে সে মনোভাব সৃষ্টি করার জন্য সেই ধরনের কর্মী সৃষ্টি করতে হবে।
সেই ধরনের কর্মী সৃষ্টি করতে হইলে সেই রাজনৈতিক শিক্ষাটা আমাদের নেতাদেরকে কর্মীদের দিতে হবে না। এবং যেমন আপনি আমার মেয়ের কথা প্রশ্ন তুলছিলেন, সে সাবরিনা চৌধুরী, সে চিটা ইউনিভার্সিটির ছাত্রলীগের স্টেট সেক্রেটারি ছিল, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির মেম্বার ছিল। আমি তো সবসময় তাকে এগুলোর উপর ব্রিফিং দিই, আমরা কিভাবে করছি এই ব্রিফিং দিই। লেখাপড়া, রাজনীতি লেখাপড়া করতে হবে, রাজনীতি হিস্ট্রি এগুলো সম্বন্ধে আমি বলি তুমি এগুলো জানো, এগুলো সম্বন্ধে জানো, আর মানুষের সাথে মিশার চেষ্টা করো। যার কারণে আমি চাচ্ছি এই নেশাটা তার মধ্যে জাগ্রত হোক, তাহলে সে একজন সাচ্চা কর্মী এবং নেতা হিসেবে তৈরি হতে পারবে। আমি যদি বলি যে শুধু তুমি অমুকের মেয়ে, সেটা নিয়ে চললে হবে না। নিজেকে এই জিনিসগুলো আমরা যেগুলো শিখছি সেগুলোর কিছু দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি। এই জিনিসটা আমি অনেককে, শুধু ওকে না, আমার সাথে যারা বর্তমান প্রজন্মের কথাবার্তা বলে বিভিন্ন দলের, অনেক সময় আমি বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম বক্তৃতা করলে, তো আমি তো আমার বক্তৃতার মধ্যে আমি দলবাজি করি না। আমি জাতির যদি একটা সেমিনার জাতীয় কোনো ইস্যু নিয়ে, সেটার উপর আমি বক্তৃতা করবো জাতির কল্যাণ কি হয়, বের হওয়ার পর অনেকে আমাকে জিজ্ঞেস করে আঙ্কেল আপনি কোন দল করেন। কারণ আমার কথার মধ্যে দিয়ে আমার দলীয় কথা তো আমি প্রস্তুতিত করি নাই, আমি আদর্শের কথা বলছি, জাতির কথা বলছি, দেশের কথা বলছি। তো বিভিন্ন দলের ছেলেরাও কথা বলে, দেখা করতে, আলাপ করে। আমি এদেরকেও বলি তোমরা যে যে দলেই করো না কেন, কিন্তু বর্তমান থেকে সাচ্চা ত্যাগী রাজনৈতিক কর্মী হইতে হবে, হাইব্রিড হইবে না। এখনকার রাজনীতিতে মানুষ বলে যে এই যে কিছু হাইব্রিডের উত্থান, যারা হঠাৎ পেয়েছে, যারা হঠাৎ উপরে, এই হঠাৎ দিয়ে বাংলাদেশ হবে না। এই হঠাৎ দিয়ে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা, বাঙালি জাতির অগ্রগতি, দেশের অগ্রগতি, সেগুলি হঠাৎ রাজনীতিতে গজিয়ে ওঠে বিরক্তি দিয়ে এগুলি সম্ভব না। আমি হয়ে যেতে পারে, মানুষ একটা আসলো কালকে কোটি কোটি টাকা খরচ করে এমপি মন্ত্রী বহু কিছু হয়ে যেতে পারে, বাট নট পলিটিশিয়ান। পলিটিশিয়ান এক জিনিস, আর হঠাৎ করে পদবদী বিকাশ আরেক জিনিস। এটা দিয়ে রাজনীতি হবে না, রাজনীতি কোনো মানুষকে নিয়ে করতে হবে। আজকে বিভিন্ন ধরনের অশুভ ব্যক্তির উত্থান, এটা আমি নাম বলতেছি একটা টাকা দেখেন, বিভিন্ন অভিযান হচ্ছে, র্যাবের অভিযান, মুখের অভিযান দেখতেছেন, কোথায় আমরা? এটা তো এই বাংলাদেশে এটা তো হওয়ার কথা ছিল না। এই জন্য এই বাংলাদেশে তো আমরা জীবন দিতে এই জন্য যাই নাই। আমি নিজে মুক্তিযুদ্ধ করতে গিয়ে, আজকে মুক্তিযুদ্ধের কথা বলে আমি দুইটা কথা বলতে চাই এখানে। আমি এই যে নাজিরাটের যুদ্ধ, নাজিরাট আপনি জানেন, নাজিরাট ৮,০০০ থেকে ঢুকার গেট, সেখানে ১১ জন শহীদ মুক্তিযুদ্ধের খবর আছে, সেখানে আমি মারা যেতাম সেদিন। আমরা ১৩ জন স্পটে ছিলাম। পাকিস্তান আর্মি ব্রাশ করলো, ১১ জন আমার সামনে স্পট ডেড। আমার মাথার চুলের উপর দিয়ে গুলি গেছে, জাস্ট চুল টাচ, ১ ইঞ্চির জন্য আমার মাথায় টাচ করতে লাগাইতে পারতেছে না। আমার কাঁধে অস্ত্র, আমি পিছনে হতো হালদা নদীর পার, ওইখানে পুরান বাস স্টেশনে দেখবেন হালদা নদীর কাছে, নদীর ভেতর থেকে আমার সাথে একজন ছিল, নদী দিলাম, নদীতে লাভ দিয়ে সে বুঝে তারপর ওপারে গ্রামে গিয়ে আমাদের গ্রামের বাড়িতে ডুবে গেছে। সুতরাং এই যে জীবন মৃত্যুর হাত থেকে রক্ষা করছে, বেঁচে আসছি। আমি তো মৃত্যু কি জিনিস কাছে দেখেছি, এই কথাটা যখন আমার মনে পড়ে, তখন এইগুলি যখন শুনি, আমি মনে করি যে যদি আমার সেই মুক্তিযুদ্ধের ৭১-এর স্ট্যান্ড গানটা আমার হাতে আবার থাকতো, তাহলে আমি আবার সেই প্রেরণা নিয়ে ঝাঁপিয়ে পড়তাম এই দেশটাকে আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ করতে। তারপর আমি রোশানগিরি যুদ্ধে ১৯৭১-এর ৬ই ডিসেম্বর, সেদিন ভারত আমাদের স্বীকৃতি দিয়েছিল। নাজিরাটের যুদ্ধ হয়েছিল ৯ই ডিসেম্বর, মানে একদম বিজয়ের দ্বার প্রান্তে। আমি যখন গোলার হাত থেকে বাঁচতেছি, তখন দোয়া ইউনুস পড়তেছি আর ভাবতেছি এতদিন মারা গেলাম না, দেশটা স্বাধীনতা দেখে যেতে পারবো না, স্বাধীনতার আগেই মারা যাচ্ছি। আমি তো মনে হচ্ছে আমি আজকে মারা যাবো, মারা যাওয়ার সমস্ত মেন্টাল প্রস্তুতি আমি রেডি। আমি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমার মাথায় গুলি লাগবে, আমি মারা যাবো। রোশানগিরি যুদ্ধে ৫ ঘন্টা যুদ্ধ করছি আমরা রোশানগিরিতে, সেখান থেকে বহু ঘটনার স্মৃতি, এগুলো মানে রোশানগিরি, সমিতিরা, ধর্মপুর, বক্তপুর, আজাদি বেতার, কিরামের জঙ্গল, ১ নম্বর সেক্টর, ১ মিনিট, ১ নম্বর সেক্টর মেজর রফিক, জোনাল কমান্ডার মির্জা স্মৃতি আমরা বলবো না। আমরা পাহাড়ে জঙ্গলে হাঁটছি, গায়ের মধ্যে যোগ লতা থেকে, সে যোগকে এমনি ফেলে দিয়ে আবার হাঁটা শুরু করছি, মাইলকে মাইল, ১ কিলোমিটার ২ কিলোমিটার না, ১০ কিলোমিটার, ২০ কিলোমিটার, ২৫ কিলোমিটার। ওই হাতে চিরা আর মুড়ি এগুলি ছিল, অনেক সময় ক্ষুদে লাগলে এগুলো খাইতাম, কারণ আমাদের তো ওখানে ভাত খাওয়ার সুযোগ ছিল না। তো সুতরাং এত করে আমরা এই রাজনীতি, বাংলাদেশ এটা আনছি। সুতরাং এই দেশকে আমরা হাইব্রিডদের হাতে ছেড়ে দিতে চাই না। আমি পরিশেষে কথাই বলবো রাজনীতির উপর, এখনকার যে প্রজন্ম, সেই প্রজন্মের প্রতি আমার আহ্বান থাকবে যে অন্তত এখনকার প্রজন্মকে আমি অনুরোধ করবো, তোমরা অন্তত ওই রাজনীতিটা নাও যে রাজনীতিতে দেশের মানুষের জন্য কিছু করতে, পাওয়ার জন্য রাজনীতি করবো না, দেওয়ার জন্য রাজনীতি করো। এবং হতাশ হওয়ার কিছু নেই,
এখানেও তো এখন হাইব্রিডদের উৎপাদ, পাওয়ার আশায় নেতাদের উৎপাদ বেশি, কিন্তু এটা সাময়িক। এই দেশে এটা বেশি দিন থাকবে না। এই দেশের ইতিহাস বলে, এই দেশের ইতিহাস বলে বিপ্লবের ইতিহাস, এই দেশের ইতিহাস বিদ্রোহের ইতিহাস, এই দেশের ইতিহাস সংগ্রামের ইতিহাস। সুতরাং এই দেশে সত্যিকারের রাজনীতি প্রতিষ্ঠিত হবে সেদিন বেশি দূরে নয়। আমরা আসলে অনুষ্ঠান প্রায় আধা ঘন্টা, ঘন্টা 40 মিনিট আমরা শেষ করেছি। আমরা এই পর্যায়ে যাব। আমরা যেই বিষয় নিয়ে আজকের এই আয়োজন, সে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তার পূর্বে আমি কয়েকটি কমেন্টস একটু পড়তে চাই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের যিনি সহযোগী অধ্যাপক মাইনুল হাসান, উনি কমেন্টস করেছেন। প্রথমেই আমাদের জন্য শুভকামনা জানিয়েছেন, আপনার জন্য শুভকামনা জানিয়েছেন। ফটিকছড়িকে শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান ও শিল্পায়নে এগিয়ে নিতে সম্মিলিত প্রয়াস একটি গণতান্ত্রিক প্ল্যাটফর্ম তৈরি কেমন ভূমিকা রাখতে পারে। সেই প্রশ্ন অবশ্যই আমার ইয়েতেও ছিল। উনি যেহেতু প্রশ্ন করেছে, সেই বিষয়ে যদি আপনি সংক্ষিপ্ত ভাবে আলোকপাত করতেন। না, সেই ব্যাপারে আমি বলবো ওনার কমেন্টের সাথে আমি একমত। আমার অন্তরও কিন্তু তাই চাচ্ছে। আমি চাচ্ছি কিছু ভালো মানুষ ওনাদের মতো শিক্ষিত, এইভাবে ইউনিভার্সিটি লেভেলের প্রফেসর যারা লেখাপড়া করে ফটিকছড়ির জন্য চিন্তা করতেছে, তার জন্য ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই একজন রাজনৈতিক কর্মী হিসেবে। এবং ওনার প্রতি আমার অনুরোধ থাকবে, আহ্বান থাকবে, আপনারাও যদি এগিয়ে আসে একটা এই ধরনের কমন প্ল্যাটফর্মে চিন্তা করেন, তাহলে অবশ্যই সেখানে আমাকে পাবেন। আমি একজন সেখানে নগণ্য মানুষ হিসেবে, ফটিকছড়ির একজন নগণ্য নাগরিক হিসেবে আপনাদের পাশে থেকে আপনাদের শক্তি যোগাবো এবং আপনাদের এগিয়ে যাওয়ার জন্য যা করার তাই করব। এবং আমারও অন্তরের কথা তাই। আমরা চাই এই ফটিকছড়িকে আমাদের এত অবদান, ফটিকছড়ি আমাদের জাতীয় ইতিহাসে একটা বিশাল অবদান দিয়ে মুক্তিযুদ্ধের কথা বলছি। সুতরাং এগুলো তো ব্যাখ্যা করে শেষ করা যাবে না। এই ফটিকছড়িকে অবশ্যই আমাদের সবকিছুর রূপ দিয়ে তুলে ধরতে হবে এবং অত্যন্ত রিসোর্সফুল একটি উপজেলা, যে এই উপজেলা জাতির ইকোনমিকিতে, অর্থনীতিতে একটা বিরাট অবদান রাখতে পারে। জি, 773.50 বর্গ কিলোমিটারের এই ফটিকছড়ি, যেখানে 7.5 লক্ষ মানুষের বসবাস প্রায়। সাক্ষরতার হার যদি আমি বলি 51.4%। অনুপাতিক হারে পার্শ্ববর্তী উপজেলার দিক থেকে আমরা অনেক পিছিয়ে। আর আমাদের বুক ছিঁড়ে যেটা আমাদের পার্শ্ববর্তী রয়েছে হালদা নদী, এবং সাথে আমাদের আরো একটি নদী আছে, সেটি একদম সীমান্তে, সেটা হচ্ছে ফেনী। আমাদের প্রাইমারি স্কুল, মাদ্রাসা, মাধ্যমিক স্কুল, কলেজ, অবকাঠামোগত উন্নয়ন, সবকিছু মিলিয়ে আমি বলতে পারি যে উন্নয়নের মহাসড়কে ফটিকছড়ি পরিকল্পিত উন্নয়নের ধারে কাছেও নেই। সেই ক্ষেত্রে আপনি একজন সচেতন মানুষ হিসাবে, একজন মুক্তিযোদ্ধা হিসাবে, আপনার অবস্থান থেকে এই পরিকল্পিত উন্নয়নের জন্য এমন কি উদ্যোগ নেওয়া যায়, যে উদ্যোগটি সম্মিলিত, যেটা যেভাবে জনাব আমাদের মাইনুল হাসান সাহেব প্রশ্ন করেছিলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, সাহিত্যিক, এক কথায় কৃষক, শ্রমিক, সম্মিলিত প্রচেষ্টায় একটি প্ল্যাটফর্ম, যেটা আমব্রেলার মতো একটা ছাতার নিচে সবাইকে নিয়ে আসে, সেই ধরনের কোন উদ্যোগ আপনারা যারা সচেতন নাগরিক রয়েছেন, আপনারা যারা অগ্রজ রয়েছেন, মুক্তিযোদ্ধারা রয়েছেন, সেই উদ্যোগ আপনারা নিজেরা নেবেন কিনা? কারণ অতীতে কোনো জনপ্রতিনিধি সেই ধরনের কোনো উদ্যোগ নেয়নি। সেক্ষেত্রে আপনার কাছে আমার সরাসরি এই প্রশ্ন। যেমন আমি এই অবকাঠামোগত উন্নয়নের কথা বলতে গিয়ে আমি একটা কথা বলি। এই যে কিছুক্ষণ আগে যখন আমার রাজনৈতিক জীবনের কথা বললাম যে সাইকেল নিয়ে আমরা ঘুরছি, পায়ে হেঁটে ঘুরছি, কোনো কমিউনিকেশন ছিল না। আমি যখন সংসদ সদস্য নির্বাচিত হই, তখন আমি দেখি ফটিকছড়ির শুধু নাজিরহাট থেকে এই ফটিকছড়ি বিবিরহাট বাজার পর্যন্ত এই রাস্তাটাই বলতে গেলে মূলত ফাঁকা রাস্তা ছিল। এবং তারপরে খাগড়াছড়ি রোডটা তো ওইদিকে আছেই এক। আর কোনো ফাঁকা রাস্তা, কার্পেটিং করা রাস্তা ফটিকছড়িতে তেমন চোখে পড়ে নাই এবং রিয়ার। সেই জায়গার মধ্যে গ্রামের মধ্যে হয়তো দুই একটা, ওই যে নাজিরহাট থেকে শফির আজমদের বাড়ি, জামালউদ্দিন সাহেবদের বাড়ি, এই ধরনের দুই একটা রাস্তা ছিল। এখন সে সময় আমি চিন্তা করলাম যে বিশেষ করে গহিরা ইয়াঙ্কো সড়ক বলে যে রাস্তাটা আমি বলি, যেটা মোহাম্মদ তকিরাট, ধর্মপুর, ভক্তপুর, নানপুর, লেলাং হইয়া, যেটা বিবিরাটের উপর দিয়ে গিয়ে বৃন্দাবনহাট এবং বোসপুর, নারায়ণহাট, দাঁতমারা হইয়া ইয়াঙ্কো পর্যন্ত যে রাস্তাটা আছে, ওইটাকে আমরা তখন গহিরা হিয়াকো সড়ক নাম দিয়ে আমি চিন্তা করলাম যে সবকিছু হলো, এই রাস্তাটা হলো না কেন? এবং ওই রাস্তাটা লেভেল তখন কিছু কিছু জায়গায় বিছানো ছিল, তাও খুব ভাঙা গর্ত, আর কিছু কিছু তো প্রায় মাটি। এবং এই রাস্তাটা বহু জায়গায় গিয়ে এই যে দানি জমিনের থেকে নিচু হয়ে থাকতো এই রাস্তাটা, এবং কোনো ব্যবহারের তেমন উপযোগী ছিল। কিছু চাঁদের গাড়ি আপনার শুষ্ক মৌসুমে চলতো, আর অন্য মৌসুমে কোনো গাড়ি টাড়ি চলার কোনো সুযোগ ছিল না। আমি নিজেও যখন ইলেকশনে ক্যাম্পিং করি, তখন তো শুষ্ক মৌসুমি ছিল, এপ্রিলে, তখন ওই যে চাঁদের গাড়ি নিয়ে
করছি। এবং তা কি হানসনগরে আমি ইলেকশন ক্যাম্পিং করতে গিয়ে উকিল বাড়ির সামনে মনে হয় হাদার মধ্যে আমার গাড়ি চাকা টাকা সব আমরা সব গাড়িতে থেকে নেমে ঠেলে গাড়ি তুলছিলাম, সব কেন্দ্রীয় সহ আমি সহ মিলে। তো সুতরাং এই ধরনের দৃশ্য ছিল ফটিকছড়ি। আমি তখন প্রথম সংসদ সদস্য হওয়ার পর এই রাস্তাটাকে কোয়ারি করতে গেলাম যে কেন হলো না। তখন আমি গেলাম আর রোড সাইন হাইওয়েতে, রোড সাইন হাইওয়ে বলে এটা তো আমাদের রাস্তা না, এটা জেলা পরিষদের রাস্তা। তা আমি বললাম যে এত ডিস্টেন্সের রাস্তা, এটা জেলা পরিষদের কেমন, এটা রোড সাইন হাইওয়ে না। আমাদের এখানে তো অনেকেই আরো মাননীয় সংসদ ছিলেন, মাননীয় উপপ্রধানমন্ত্রী জামালউদ্দিন সাহেব ছিলেন, এটা কি কেউ কথা জানে, এটা তো কেউ রোড সাইন হাইওয়ে দেয় নাই, সবাই ওই জেলা পরিষদের বরাদ্দ দিয়ে দিয়ে কিছু কাজ করতো। আমি বললাম যে রোড সাইন হাইওয়ে ছাড়া তো এই রাস্তা হবে না। তখন কার যোগাযোগ মন্ত্রী আমাকে বললেন যে আপনি আনোয়ার মঞ্জু সাহেব তখন যোগাযোগ মন্ত্রী ছিলেন 1989 জুলাই ডেটটা আমি একটা অ্যাপ্লিকেশন করি আমার সংসদের পেড়ে ফটিকছড়ি এমপি হিসেবে যে এই রাস্তাটাকে সড়ক ও জনপথ অন্তর্ভুক্ত করে এই রাস্তা পাকা করা হোক। কোথায়? সে মোহাম্মদ তকিরহাট থেকে আপনি মানে নওয়াজিশপুর রওজানের বর্ডার, মোহাম্মদ তকিরহাটের আরো সাউথে, ওখান থেকে আপনার হিয়াকো পর্যন্ত। তো সুতরাং আমি অ্যাপ্লিকেশন করার পর এই রাস্তা সড়ক ও জনপথ অন্তর্ভুক্ত হয় এবং সড়ক ও জনপদের যে প্রোফাইল এই রাস্তার উপর আছে সে তখন তৈরি হয়েছিল মনে হয়। সে আমি পরে দেখছি, তখন এমপি তাকে দেখিনি। এমপির পরে একদিন আমাকে একজন ইঞ্জিনিয়ার দেখালে যে এই রাস্তার প্রোফাইলের মধ্যে তো আপনার নাম আছে, যে আপনি এত তারিখ দরখাস্ত করেছেন, আপনার প্রসেসটাই এটা রোডস এন্ড হাইওয়েতে আছে, এবং এই প্রোফাইলের রেকর্ডটা বছরের পর বছর ধরে সংরক্ষিত থাকবে। এবং সেই রাস্তা তখন আমি রোডস এন্ড হাইওয়েতে দিয়ে তখনকার পরে রাষ্ট্রপতির সাথে আমি অ্যাপয়েন্টমেন্ট করি এবং রাষ্ট্রপতি তখন এরশাদ সাহেব ছিলেন, জাতীয় পার্টির গভর্নমেন্ট ছিল, যদিও আমি তখন কিন্তু বিরোধী দলের এমপি। আমি তখন জাসদের এমপি ছিলাম, জাসদ থেকে মনোনীত এবং নির্বাচিত। তখন আমি ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করি, দেখা করে ওনাকে আমার রাস্তার কথা বললাম, কারণ রোড সাইড হাইওয়ে থেকে আমি একটা অ্যাসেসমেন্ট নিলাম কত টাকা লাগে। ওনারা বললো তো কমপক্ষে 20 কোটি টাকা লাগবে। দ্যাট টাইম 20 কোটি টাকা মানে বিগ অ্যামাউন্ট। একটা 20 কোটি টাকা যোগাযোগ মন্ত্রণালয় বলে যে একটু উপজেলার জন্য এত টাকা দেবে, সরাসরি একমাত্র রাষ্ট্রপতির এক্সিকিউটিভ অর্ডার দিতে পারে। তখন আমি চিন্তা করলাম যে না, দেখা করি। দেখা করে ওনাকে বললাম, উনি বলে যে এত একটু উপজেলার জন্য এত টাকা। আমি ওনাকে বললাম যে এটা শুধু উপজেলার রাস্তা নয়, এটা জাতীয় অর্থনীতির একটা ভূমিকা রাখার মতো এই রাস্তাটা যদি হয়। তখন আমি ওনাকে আমার এখানে 17-18টা টি গার্ডেনের কথা বললাম, রবার বাগানের কথা বললাম, আমার প্রাকৃতিক সম্পদের কথা বললাম। ফটিকছড়ি মিলিটারি মানুষ এগুলো বুঝিয়ে দিচ্ছে, মাথায় ঢুকে গেছে, বলে তাইলে অকে। এবং আমি বললাম যে এটা অদূর ভবিষ্যতে ঢাকা চিটাগাংয়ের বিকল্প সড়ক হতে পারে, যদি কুমিরে টুমিরে দিয়ে যদি সমুদ্র কোনো সময় সীতাকুণ্ড দিয়ে রাস্তা ভেঙে ফাড়া গোড়ায় সমুদ্র চলে আসে 50 বছর পরে, তখন এই রাস্তা হবে সেকেন্ড হাইওয়ে। এগুলো বলে দেওয়ার পর তখন এটা অ্যাকসেপ্ট হলো। এবং পরবর্তী নাজিরাটে হালদা নদীর উপর একটা সেতু যেটা দিয়ে আপনারা আসা যাওয়া করেন, ওটা আমি এমপি থাকা অবস্থা করছিলাম, নাজিরাট বাইপাস করে। ওটা আগে বাজারের ভিতর দিয়েছিল, আমি বাইপাস করে এই রাস্তা রোড সেতু করি। সেই সেতু উদ্বোধন উপলক্ষে প্রেসিডেন্ট রাষ্ট্রপতিকে আমি বিরোধী দলের এমপি থাকা অবস্থায় আমার অনুরোধে উনি নাজিরাটে আসছিলেন, একটা জনসভা করলেন। একই দিন উনি কর্ণফুলী ব্রিজেরও উদ্বোধন করছিলেন, সেটা করে হেলিকপ্টারে নাজিরাট আসলেন, এসে আমার এটা করে সেখানে উনি, আমি বললাম আপনি ওখানে জনগণের সম্মুখে এটা কমিটমেন্ট ডিক্লেয়ার দেবেন। উনি তখন জনসম্মুখে বললেন আমি 20 কোটি টাকা চাংসা করলাম বৈরিয়া সড়ক পাকা করার জন্য। এবং সম্পূর্ণভাবে এটা আমার ব্যক্তিগত উদ্যোগ, ব্যক্তিগত প্রচেষ্টা। তো পরবর্তীতে যা হোক, ফরাস সরকার চেঞ্জ, নতুন সরকার আসলো। এখানে নতুন সরকার আসার পর 91 সালে সেখানে কিছু টাকা আমাদের অন্য জায়গায় কেটে নেওয়া হলো, ষড়যন্ত্র করে। এগুলির জন্য আবার আন্দোলন সংগ্রাম করলাম, গৌরিয়া সড়ক উন্নয়ন সংগ্রাম কমিটির গঠন করাইলাম আমি, করাই সেটার আন্দোলন করাইয়া যা টাকা ছিল যে কত কোটি, এগুলো দিয়া আমি এই যে এখন যে স্ট্রাকচারটা রাস্তার আছে, ওই স্ট্রাকচারটা আমার টাইমে করানো। না হইলে আমি যদি 20 কোটি টাকা পুরো এখানে খরচ করাইতে পারতাম, তাহলে এটা কিন্তু চিটাগাং নাজিরা রোডের মতো ডবল মানে দুইটা গাড়ি এভাবে চিটাগাং নাজিরা রোড যে স্পেস যে যত বড়, এই রোড করার কথা ছিল এটা। সুতরাং এরপরও অন্তত এটা আমি করতে পেরেছি। তখন কিন্তু আমি আর সংসদ সদস্য ছিলাম না, এরপরও কিন্তু রাস্তাটাকে কমপ্লিট করেছি আন্দোলন সংগ্রাম পরিশোধ করে। তো সুতরাং কাঞ্চননগরের রোডটাও তখন স্যাংশন করেছি। এইভাবে আরো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অনেক কিছু। তো সুতরাং একজন সংসদ সদস্য বা ওনার টাইমে সবগুলো করা সম্ভব না। আমার আর একটা প্ল্যান ছিল তখন, গ্যাস লাইন নেওয়ার, সেটা করতে পারিনি। তারপরে অটো টেলিফোন এক্সচেঞ্জের কথা ছিল তখনকার টাইমে, ওগুলি আর সময় কভার করতে। যা হোক, তো এখন আমি যেটা অবকাঠামোর কথা বলতেছেন, আমি অলওয়েজ এটা চিন্তা করি এবং আমি মনে করি আপনি যে কথাটা বলছেন, সরকারের কোনো দায়িত্বে থাকলে বা জনগণের বা কোনো প্রশাসনিক দায়িত্বে থাকলে ওনাদের জন্য অনেক সময় কাজগুলি সহজ হয়। কিন্তু মন মানসিকতাটা এগুলো ডেভেলপমেন্ট করার জন্য যদি আমাদের থাকে সবাই,
তাহলে অবশ্যই ডেভেলপমেন্ট হবে, অবশ্যই ডেভেলপমেন্ট। এবং আমি এখন মনে করি ফটিকছড়ি ডেভেলপমেন্ট আরো অনেক বেশি প্রয়োজন। ফটিকছড়ির বিশাল উপজেলা, এই উপজেলার ডেভেলপমেন্টের তুলনায় এটা অনেক পিছনে আছে, সেটা আমি মর্মে মর্মে উপলব্ধি করি। আর সেই কারণে এই উপজেলার ডেভেলপমেন্টের জন্য এখনো আমি যেমন আমি সরকারের মাথায় একটা জিনিস আরো আগেই দিয়েছি সরকারের মাথায়, এবং সেটা এখন যেমন মুক্তবাজার অর্থনীতি, বিভিন্ন দেশের সাথে ট্রানজিট, ইন্ডিয়ার সাথে ট্রানজিট, যেমন রামগড়ের ওখানে একটা ব্রিজ, যে ফেনী নদীর উপর যেটা, যে ব্রিজ বাংলাদেশ এবং ভারতকে সেতু বন্ধন আবদ্ধ করছে, সেই ব্রিজ প্রায় শেষ। তো আমি একটা জিনিস মাথায় দিছি যে একটা রেল লাইন, নাজিরহাট পর্যন্ত রেল লাইন আছে, নাজিরহাট থেকে রামগড় সম্ভবত একটা সার্ভে 70 কিলো বলে বলছিল আমাকে, 70 কিলো। আমি বললাম যে 70 কিলো যদি টেনে দেওয়া যায় তাহলে রামগড় পর্যন্ত রেল লাইন যায়। সেই রেল লাইন ফেনী নদী পাড়িয়ে যদি সাবরুমের সাথে কানেক্টেড হয় তাহলে সেটা আগরতলার সাথে কানেক্টেড হবে, আগরতলা থেকে সাবরুমের ওদিকে রেল লাইন আছে। সুতরাং এখন গভর্নমেন্ট আখাউড়া দিয়ে আগরতলার সাথে কানেকশন দিয়ে চিটাগং বন্দরকে ট্রানজিট হিসেবে ব্যবহারের জন্য রেল চলাচলের একটা চিন্তা ভাবনা গভর্নমেন্ট শুরু করেছে এবং করার বা উদ্যোগ নিয়েছে। আমি মনে করি এই দিক দিয়ে 70 কিলোমিটার টেনে দিলে অনেক ডিস্টেন্স কমবে, অনেক খরচ কমবে এবং অত্যন্ত ফ্রুটফুল হবে। এবং সেই 70 কিলোমিটার ডিস্টেন্সে যদি রেল লাইন করা যায় তাহলে নাজিরহাট থেকে ফটিকছড়ির এই রামগড় পর্যন্ত ফটিকছড়ি উত্তরাঞ্চলের বিশাল এক মানে সেখানে উন্নয়নের, মানুষের সুবিধা, উন্নয়ন, কর্মযোগ্য সবকিছু মিলে আমাদের একটা বিরাট উপকার হবে। সেই কারণে আমি বেশ কয়েক বছর আগে থেকে এটা নিয়ে যেখানে যেখানে কথা বলার সেখানে সেখানে কথা বলেছি, ওনাদের মাতেও দিয়েছি, কেউ এটাকে না বলে নাই, সবাই বলতে হ্যাঁ এটা করা যায়। এখনো সেই প্রসেসটাই আমি লেগে আছি। তা আমি বলতে চাই এগুলো করার জন্য ক্ষমতায় থাকতে হবে, রাষ্ট্র ক্ষমতায় থাকতে হবে তা না, এগুলো হলো সদিচ্ছা। যে কোনো নাগরিক একটা ভূমিকা নেওয়ার জন্য নিতে পারে। হয়তো আমার পরিচিতি আছে বলে আমি সেসব জায়গায় গেছি, আরেকজন নাগরিকের সেই পরিচিতি এতটুকু না থাকলে তার যতটুকু আছে ততটুকু। এবং এইভাবে আমার মোট কথা হলো আমি অন্তর থেকে চেষ্টা করি, আমি এমপি থাকি না থাকি, আসি নাই সেটা বড় কথা নয়, আমি ফটিকছড়ির মানুষের এসব কাজে থাকতে পারলে নিজেকে খুব প্রাউড ফিল করি এবং গর্ববোধ করি। কারণ আমার রূপটা হলো ফটিকছড়ি, আমার বয়হুড ফটিকছড়ি, গ্রামের বাড়ি, লেখাপড়া গ্রামের বাড়ি থেকে, গ্রাম থেকে, রাজনীতি গ্রাম থেকে, আমার সবকিছু এই গ্রাম থেকে। যার কারণে আমি এই জিনিসটাকে সব সবকিছুর আগে প্রাধান্য দিই। এবং উনি বা ব্যাপার যেটা আপনি বলেছেন, যে কোনো উদ্যোগ যে কোনো কেউ নিলে আমি আছি, এবং আমিও নিজের থেকে অগ্রভূমিকে নিয়ে চেষ্টা করবো যে আমাদের কিছু করার জন্য। জি, আপনি অবশ্য অনেকাংশে আমার দ্বিতীয় যে প্রশ্ন ছিল অনেক। আরেকটা জি, জিনিস, হ্যাঁ আরেকটা জিনিস, সেটা হলো হালদা নদীর কথা বলছেন। হালদা হলো এখন আপনারা জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে হালদা একটা অন্য ধরনের যে মানে যে মাছের জন্য যে হালদাকে জাতীয় নদী হিসেবে ঘোষণা, এই যে ব্যাপারগুলো, তো হালদাকে আমাদের হালদাকে বাঁচাইতে হবে। এবং আমি এই জন্য সবার প্রতি অনুরোধ রাখবো আজকে আপনার এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে, এই যে অবৈধ বালু উত্তোলনের দ্বারা যদি হালদার ক্ষতি হয় সেটা আমাদের সেই স্বার্থ ত্যাগ করতে হবে আমাদের। আর কোথাও কোথাও বেড়িবাঁধ, এগুলি আমাদেরকে ত্যাগ করতে হবে। এবং উত্তরাঞ্চলে একটা রাবার ড্যামের কথা শুনি, রাবার ড্যাম আছে দেখছি, এবং যেটা নিয়ে এখন বিশেষজ্ঞরা বলতেছে এই রাবার ড্যাম হালদাকে শুকিয়ে ফেলার জন্য বিরাট ভূমিকা রাখতেছে। এই হালদা যদি শুকিয়ে যায় তাইলে হালদার জাতীয় নদী থাকবে না। এবং শুধু মাছের ব্যাপার নয়, হালদার দুই পারের আমাদের সব মানুষের সব জায়গায়, এখন আপনি চিন্তা করেন এখন লোনা পানি যখন জোয়ারের সময় অনেকে লোনা পানি প্রায় নাজিরাট পর্যন্ত চলে আসে। আমরা কিন্তু ছোটকাল থেকে কোনো সময় এদিকে জোয়ারের পানি আসতে দেখিনি, আমরা জোয়ারের পানি শুনছি সেটা মদিনাঘাটের দিকে। তাহলে এখন জোয়ারের পানি এদিকে আসা মানে কি? লবণাক্ততা বাড়বে। আপনার এখন আগে যেভাবে দমকল বসে যে পানিতে চাষ করা হয় তখন কিন্তু সেভাবে নাই, কারণ লবণাক্ত পানির কারণে দমকলও আমার মনে হচ্ছে চাষিরা হয়তো বসাচ্ছে না, কারণ ফসল নষ্ট হয়ে যাবে। সুতরাং হালদাকে যদি ভরপুর রাখা যায়, হালদার পানির গতি প্রবাহ যদি ঠিক রাখা যায়, তাহলে হালদা বাঁচলে হালদা পাড়ের মানুষ বাঁচবে, ফটিকছড়ির জনগণ বাঁচবে, ওপারের জনগণ বাঁচবে। আর জাতীয় নদী মাছের যে ব্যাপার সেটা তো আছে, এটার জন্য আমাদের সবাইকে ভূমিকা রাখতে। আর রবার ড্যাম, সেই রবার ড্যাম যদি আমাদের জন্য ক্ষতির কারণ হয় তাহলে আমার মনে হয় এই রবার ড্যাম থাকা উচিত বলে আমি মনে করি না। কারণ এই রবার ড্যাম ছিল না যেহেতু আমাদের চাষবাস সব হয়েছিল। সুতরাং এখানে তো কোনো আমি মনে করি যে মেজর স্বার্থ হলো আমাকে হালদাকে রক্ষা করতে হবে। অনেক সময় বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্র কিছু স্বার্থ আমাদের সবাইকে ত্যাগ করতে হবে। সেখানে আপনাকে আরেকটা বিষয় যোগ করি, সেটা হচ্ছে
হালদার থেকে বর্তমান যেটি আমরা শুনতে পাচ্ছি এবং বিভিন্ন পত্র পত্রিকায় হালদা নিয়ে যারা রিসার্চ করছে, ডক্টর মঞ্জুর কিবরিয়া সহ ওনাদের বিভিন্ন পোস্ট থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মিরসরাইতে শিল্পনগরীতে হালদা থেকে পানি সরবরাহের একটা ব্যবস্থা করা হচ্ছে। সেই বিষয়েও সেম প্রশ্ন, আপনার যেটা আপনি বলেছেন বা যে কথাটুকু আপনি বলছেন তাতেও হালদার অবশ্যই ক্ষতি হবে। সেই বিষয়ে সকলকে সজাগ থাকার জন্য সকলকে সোচ্চার সরকার। হতে হবে, আপনাদের মিডিয়ার জি। মাধ্যমে আপনাদের সোচ্চার হতে হবে, জি। আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনাদের আপনি সোচ্চার হতে হবে। আপনি যে বিষয়টুকু আপনি অবশ্যই বলেছেন, অনেকগুলা প্রশ্ন আসছে, আমি প্রশ্নের দিকে যাব যেহেতু আমার সময়ও খুবই কম, 1 ঘন্টার কাছাকাছি প্রোগ্রাম আমরা করে ফেলেছি অলরেডি। তো সেহেতু আমি প্রশ্নগুলা স্পেসিফিক প্রশ্ন করব এবং আপনি অনুগ্রহপূর্বক মূল কথাটুকু আমাদেরকে বলবেন। সেটি হচ্ছে, আপনি এই প্রশ্নের উত্তরে অনেকটুকু বলেছেন, বাট আমাদের জানার বিষয় হচ্ছে বাংলাদেশ ও ভারতের যেটা সাবরুম সীমান্ত দিয়ে বাংলাদেশের ভারত নৈতিক সেতুর যে কাজটি আপনি বলেছেন 90% অলরেডি শেষ হয়েছে, সেইখানে প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী পদক্ষেপের ফলে সেভেন সিস্টার যেটা জোনের সাথে বাণিজ্য ও বিনিয়োগের সুবর্ণ সুযোগ সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু কনফার্ম, যা ফটিকছড়িবাসীর জন্য একটি উল্লেখযোগ্য, অবশ্যই আমি বলবো সমৃদ্ধির প্রবেশদ্বার। সেই ক্ষেত্রে আমাদের এই সুযোগকে সুবিধাকে কাজে লাগাতে বর্তমান যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, যারা সচেতন ব্যক্তিত্বরা রয়েছেন, যারা ফটিকছড়িতে ফটিকছড়িকে আলোকিত করার জন্য কাজ করছেন, সেই ক্ষেত্রে সামাজিক ভাবে, রাজনৈতিক ক্ষেত্রে এবং প্রশাসনিক ক্ষেত্রে কি কি উদ্যোগ নেওয়া প্রয়োজন ফটিকছড়িকে এই সেভেন সিস্টারের এই উন্নয়নের এই ধারাতে আরো বেশি সম্পৃক্ত হওয়ার জন্য, যে ওটা ফটিকছড়িতে অংশগ্রহণ যেন বাড়ে, সেই ক্ষেত্রে কি উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? না, উদ্যোগটা তো সোজা, সেটা হলো, এটা তো অবশ্যই ফটিকছড়িবাসীর জন্য একটা বিশাল সুযোগ। আমি বলছি, রোড কমিউনিকেশন, ব্রিজ তো হয়েছে, ব্রিজের পর এই রাস্তা এখন আমি শুনতেছি রাস্তার ব্যাপারেও চিন্তা ভাবনা করছে এবং একটা স্টেপ সরকারের পক্ষ থেকে নিচ্ছে। কারণ আর রেল লাইনের ব্যাপারটাকেও গুরুত্ব দিতে হবে, কারণ ট্রেন কমিউনিকেশনটা হলো এইসব ব্যাপার হলো বিশাল মাধ্যম এবং পৃথিবীর দেশে দেশে সেটা প্রমাণিত। আরেকটা জিনিস আমাদের সুবিধা, সেটা হলো বর্তমানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন যে সরকার, মহাজোটের সরকার আজকে দেশ চালাচ্ছে, এসব উন্নয়নের ব্যাপারে আমি মনে করি আমরা যে যে দলীয় করুক না কেন, এসব উন্নয়নের অগ্রগতির ব্যাপারে এখানে অস্বীকার করিবার তেমন যোগ নাই। এবং বিশেষ করে ট্রেন কমিউনিকেশন, রোড কমিউনিকেশন, এগুলির ব্যাপারে গভর্নমেন্টের একটা বিশাল স্টেপ আছে, পদক্ষেপ আছে। এই পদক্ষেপগুলো যেন আমরা ফটিকছড়িকে কাজে লাগাইতে পারি, এই জন্য দলমত নির্বিশেষে আমাদের সবাই উচিত হবে এখানে ঐক্যবদ্ধভাবে এই ব্যাপারে একটা বিরাট একটা ভূমিকা রাখার জন্য, এবং সেটা ফটিকছড়ির মানুষের জন্য বিশাল কল্যাণ বহন করবে। জি। একটা প্রশ্ন এখানে আছে, জনাব আবু তাহের মাসুদ সাহেব উনি প্রশ্ন করেছেন, আপনার 3জন ব্যক্তি ক্লাসমেট ছিলেন, তন্মধ্যে সাবেক সংসদ রফিকুল আনোয়ার, আপনি এবং আবু তাহের মাসুদ। উনি স্মৃতিচারণ করার জন্য বলছেন যে জনাব রফিকুল আনোয়ারের বিষয়ে, আপনি ওনার অনেক কাছের মানুষ, জনাব আবু তাহের মাসুদের, সবকিছু মিলে যদি আপনি একটু স্মৃতিচারণ করতেন। হ্যাঁ, আবু তাহের মাসুদ আমার ঘনিষ্ঠ বন্ধু, এখনো বন্ধু, এখনো কথাবার্তা হয়, এখনো কথাবার্তা হয়। আমরা একসাথে লেখাপড়া করছি নাজিরাট কলেজে। রফিকুল আনোয়ারও আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এবং কলেজে একই সাথে আমরা লেখাপড়া করতাম। আমরা তখন তখন গ্রামে আমরা লুঙ্গি পরে পরে ঘুরতাম, নানুপুর বাজার গিয়ে আড্ডা দিতাম, তারপরে মেজবান্ডার ওইদিকে, তারপরে সাইকেল নিয়ে অনেক সময় ঘুরতাম। মানে এগুলো বহু স্মৃতি আছে। তখন তো রফিকুল আনোয়ার পলিটিক্সে আসে নাই, পলিটিক্স তো সেই 90 সালের পর থেকে পলিটিক্সে প্রত্যক্ষভাবে আসছে। সে আমার অত্যন্ত কাছের বন্ধু এবং আমার অত্যন্ত একজন কি বলবো আমি, শরিক বন্ধু বলবো আমি তাকে। তার কথা খুব মনে পড়ে এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যতদিন সে বেঁচে ছিল, সংসদ সদস্য ছিল, এরপরে কিন্তু আমাদের দুজনের মধ্যে ব্যক্তিগত সম্পর্কের কোথাও কোনো এক মুহূর্ত শীতল হয় নাই এবং আমাদের বন্ধুত্বের মনোভাবটা অলওয়েজ বহমান ছিল, তাকে আমি খুব বেশি করে মনে করি এবং খুব মিস করি। এখানে কোনো রাজনীতির প্রশ্ন ছিল না, তার সাথে আমার কোনো রাজনীতির প্রশ্ন ছিল না। এবং সে মারা যাওয়ার 1 সপ্তাহ আগেও তার সাথে আমার টেলিফোনের কথা, লাস্ট টেলিফোন। সে আমাকে বলছিল যে তুমি কই? আমি বললাম আমি তো ঢাকা। বল ঢাকা থেকে আসবা কবে? আমি বললাম যে আর 5-6 দিন পর আসতেছি। বলে যে আসলে একটু বসবো, হয় আমি তোমার বাসায় আসবো, নাহলে তুমি আমার বাসায় আসো, দুজন বসে কিছু কথাবার্তা বলবো। তো এই জিনিসটা আমার কাছে এখনো পর্যন্ত খুব পীড়া দেয়।
আমি যেদিন ঢাকা থেকে এসে সকালে পৌঁছলাম, আমি চিন্তা করলাম যে ঢাকা থেকে আসছি আজকে তার সাথে, সে আমার 2-3 বার ফোন করছে। তা আমি বললাম যে দিকে আজকে তার সাথে আমি ফোনও বলবো যে আমি আসছি, চলো আমরা বসে কথা বলবো। কিন্তু ঠিক সকালে যখন আমি ফোন করলাম তখন আমি খবর পাইলাম যে তাকে অলরেডি সে ঢাকা সম্ভবত রাত্রে নিয়ে গেছিল আগের দিন। এটা তো আমি আর জানতাম না। সকালে যখন শুনলাম যে সে ঢাকা অলরেডি এবং সে সিরিয়াসলি অসুস্থ, এবং সে অসুস্থতা থেকে আর সুস্থ হয়ে ফিরে আসে নাই। সে পরে তো তার ডেড বডি আসলো ঢাকা থেকে। তো এই জিনিসটা আমার খুব ভাব মানে মনে হইলে আমার খুব লাগে যে একটা লোক সে কেন আমার সাথে কথা বলতে চাইছিল, কি বা কথা, এটা আমি শুনে দিতে পারিনি আর কি। আমার দুর্ভাগ্য। তোমার অত্যন্ত আমরা ঘনিষ্ঠ বন্ধু, এবং আবু তাইর মাসুদ এখনো আছে। সে মাশাআল্লাহ ব্যক্তিগতভাবে সে প্রতিষ্ঠিত, তার ওয়াইফও, এবং সে বন্ধু মানে কি, তার আমার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বিবাহ অনুষ্ঠান অনেকটা আমার হাতের উপর দিয়ে হয়েছিল। সে স্মৃতি আমার এখন মনে পড়ে। এবং মাশাআল্লাহ তার ছেলে মেয়ে, এবং একজন তো আমাদের কাপ্তাই উপজেলাতে তার মেয়ে ইউনু হিসেবে আছে। আমি কদিন আগে কাপ্তাই সফরে গেছিলাম, যে যদিও ব্যক্তিগতভাবে ফিজিক্যালি দেখা হয়নি, টেলিফোনে কত হয়েছিল কাপ্তাইতেই। তারপর আরো পুলিশের অফিসার আছে, এবং আরো একজন ছেলে খুব প্রতিষ্ঠিত, ছেলে মেয়েরা সবাই প্রতিষ্ঠিত। এটা আমি এত আনন্দ লাগে আমার। এবং বাবিও, ওনার ওয়াইফ বাবিও খুব অ্যাক্টিভ পলিটিক্স করে, পলিটিক্স মাঝে মধ্যে দেখা হয়, মাঝে মধ্যে হয়তো ফোনে কথা হয়। আমি আবু তাইর মাসুদের আরো দীর্ঘায়ু কামনা করি এবং সাফল্য কামনা করি। এবং এখনো পর্যন্ত অত্যন্ত সেই অতীত স্মৃতিগুলো, কলেজের কথাগুলো যদি অনেক কথা, সেটা তো বলে শেষ করা যাবে না। মোট কথা হলো আমাদের যে অনেক আরেকদিন আপনাদের আপনাদের দুজনকে আমরা আনবো ইনশাল্লাহ। 16 ডিসেম্বর মাসে, বিজয়ের মাসে আপনাদেরকে, মুক্তিযোদ্ধাদেরকে আমরা নিয়ে আসবো, এবং সেখানে আমরা এভাবে সেই বিষয়ে। এভাবে এভাবে ফটিকছড়ির গ্রামে গঞ্জে আরো অনেক আমাদের কলিগেরা জি আছে, জীবনের বন্ধু, জি, কলেজ জীবনের এখানে, বন্ধু, বন্ধু। জি, এই পর্যায়ে আমার যেটি প্রশ্ন সেটি হচ্ছে, এটা অবশ্যই প্রত্যেকটি সচেতন মানুষের এই প্রশ্ন। সেটা হচ্ছে, ফটিকছড়ি কিন্তু শস্য ভান্ডারের প্রাণ বলা যায়। এক সময় যে আমাদের ইনকামের পথ ছিল কৃষি, সেক্ষেত্রে বর্তমান অপরিকল্পিতভাবে ইটের বাটার কারণে এই ব্যবসা কিন্তু ব্যাঙের ছাতার মতো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। এবং এই ইটের ভাটার যেটি কাঁচামাল হিসাবে যে মাটি, অর্থাৎ চাষাবাদ যোগ্য যে জমিগুলি, যে সেই জমিগুলা থেকে তারা মাটি সংগ্রহ করে, এটা এমন একটি সমস্যা সৃষ্টি হচ্ছে, যেটি হচ্ছে আগামী 50 বছরেও সেই জমিতে ফসল হবে না, কারণ তারা যেভাবে মাটি নিচ্ছে অপরিকল্পিত ভাবে, যা যা আমাদের ফটিকছড়ির এই কৃষি ক্ষেত্রের জন্য মারাত্মক একটি হুমকি। সেই বিষয়ে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনার ব্যক্তিগত কি পরামর্শ, বা আপনি আপনি কিভাবে মূল্যায়ন করবেন বিষয়টিকে? আমার প্রথম কথা হলো, এটা তো কোনো অবস্থাতে কাম্য না, এটা আমি শুনেছি। এই জিনিসটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক। ওই যে প্রথমে একটা কথা বললে, আমরা সবাই টাকার পিছনে ঘুরতেছি, যে এভাবে হোক আমাকে অনেক টাকার মালিক হতে হবে, এই মনোভাবটা, এই মনোভাবের কারণে এটা হচ্ছে। তো এটা সমাজে থাকবে, এই সমাজ থেকে এটা দূর করতে হলে আমাদেরকে অনেক কিছু করতে হবে। বিশেষ করে তাই বলে ফটিকছড়ির এই যে কৃষি জমি নষ্ট, মানুষের এই যে আপনি ক্ষতির কথা বললেন, মারাত্মক ক্ষতি দিয়ে সামনে আসতেছে, এটা আমরা চলতে দিতে পারিনি। এই ব্যাপারে আমাদের কঠোর হইতে হবে। এবং আমি ফটিকছড়ি প্রশাসনের প্রতি অনুরোধ করব, ফটিকছড়ি প্রশাসনকে ব্যাপারে একটা অত্যন্ত জোরালো ভূমিকা নিতে হবে, দেশপ্রেমিকতা থেকে। এখানে শুধু আমি বা ফটিকছড়ি প্রশাসনের দায়িত্বে আছি সে কারণে নিচ্ছি তাই নয়। ফটিকছড়ি প্রশাসনের দায়িত্বে থাকা বড়, বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে প্রশাসনের কর্তা ব্যক্তিদেরকেও আমি অনুরোধ করব, আপনারা আপনাদের সচেতনতা থেকে এই ব্যাপারে আপনাদেরকে ভূমিকা নিতে হবে। এবং সাথে সাথে আমি ফটিকছড়ির মানুষ, বিশেষ করে ইয়ং জেনারেশনের কাছে আমি অনুরোধ করব যে এগুলির বিরুদ্ধে একটা প্রচার চালিয়ে সামাজিক, মানুষের মধ্যে সামাজিক সচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে এটাকে একটি সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে এই সকল অপকর্মগুলোর বিরুদ্ধে। এই সকল জন মানে জনগণের স্বার্থ বহির্ভূত, জনগণের স্বার্থ জলাঞ্জলি দেওয়া, এইসব কাজগুলোর ব্যাপারে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। এবং এটার জন্য আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক নেতা কর্মীদের ভূমিকা খুব বেশি। আমি মনে করি সবার, প্রত্যেকের নিজস্ব দলীয় সভা সমিতিতেও এইসবগুলো নিয়ে একটু বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব। তাহলে আমার মনে হয় অনেকাংশে এগুলি বন্ধ হয়ে যাবে। মানুষ যদি সচেতন হয় তাহলে সবকিছু হবে। কারণ বাঙালির একটা ক্যারেক্টার, বাঙালিকে জাগাইতে হবে। মানুষকে যদি সঠিকভাবে জিনিসটা বুঝিয়ে তোলা যায়,
তাইলে অবশ্যই এগুলি বন্ধ, বিশেষ করে ইয়াং জেনারেশনকে এগুলির জন্য সচেতনতা সৃষ্টির জন্য উদ্যোগ নিতে হবে। আমি সেই জিনিসটাকে অত্যন্ত অনুরোধ করি যে ডক্টর মঞ্জুল কিবরিয়া সাহেব, ওনার সাথে আমার প্রায় কথা হয় পরিবেশের উপর, উনি বিশাল ভূমিকা রাখছেন, বিশেষ করে হালদা। আমি অলওয়েজ এনকারেজ করি তাকে, টেলিফোনে হয়, সেদিনও নাজিরাট কলেজে কয়েকদিন আগে একটা বৃক্ষরোপণ চ্যানেলাই আমাদের যে চ্যানেল, সেই চ্যানেলের উদ্যোগে একটা বৃক্ষরোপণের কর্মসূচি হয়েছিল নাজিরাট কলেজে। সেখানে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ছিলেন, আমি ছিলাম, ডক্টর মঞ্জুল কিবরিয়া ছিলেন, তারপর চট্টগ্রামের ডিএফও সাহেব ছিলেন, হাটাজারি উপজেলার ইউনু ছিলেন। সেখানেও আমরা এই জিনিসগুলো নিয়ে আলাপ করেছি। তো সুতরাং আমাদের সরকারি কর্মকর্তাদের মধ্যেও দেশপ্রেমিকতার আমি মনে করি অভাব নাই। অনেক ইয়ং এনার্জেটিক দেশপ্রেমিক অফিসারেরা যারা বলার আগেই দৌড়ে দেশের জন্য কিছু করতে চায়। আমি মনে করি যে যেখানে থাকি না কেন, পুলিশ কর্মকর্তাদেরও বলেন, সবার বিরুদ্ধে তো ঢালাও বদনাম করলাম নাই। আমি মনে করি আমাদের দেশপ্রেমিকতাকে দেখাইতে হবে। এগুলি না হলে এই দেশকে রক্ষা করা যাবে না। আমি আবারও বলি, সেই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত কিভাবে এই দেশটা প্রতিষ্ঠা হয়েছে সেটা তো আমরা জানি, এই প্রতিষ্ঠার সাথে জড়িত আমাদের জীবদ্দশা আমরা দেখলে আমাদের ক্ষোভ, ঘৃণা, দুঃখ সব বাড়ে। তবে হতাশ নই, আমি হতাশ হই না। আমি মনে করি যে না, এই অবস্থা চলতে পারে না, এই অবস্থা চলতে পারবে না, পারে না। কারণ এই দেশের ইতিহাস তাই বলে। অনেকে মনে করে যে হ্যাঁ যা পেয়েছে, নো, কাউকে এই দেশের মানুষ কোনোদিন ক্ষমা করবে না। রাইট। আমরা আরেকটি প্রশ্নে যেতে পারি, সেটি হচ্ছে আইটি সেক্টরে কিন্তু একটি দেশকে যদি সুখী, সমৃদ্ধশালী, আত্মনির্ভরশীল, উন্নয়নশীল দেশের কাতারে যেতে হয়, সেখানে আইটির বিশেষ একটি ভূমিকা রয়েছে। আর সেই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে অনেক আগে। সেক্ষেত্রে আমাদের ফটিকছড়িতেও অগ্রণী ভূমিকা রয়েছে, বিশেষ করে মেধাবী দক্ষ আইটি কারিগর সহায়ক একটি আইটি সিটি, অর্থাৎ জোন যদি গঠন করতে পারে, তাহলে কর্মসংস্থান যেমন সৃষ্টি হবে, সেই ক্ষেত্রে আমাদের স্কিল লেবার তৈরি হবে এবং আমাদের অনেক ধরনের পলিসি বাস্তবায়নে সহজ হবে। যেভাবে মিরসরাইতে আপনি দেখেন শিল্প জোন হলো, রাউজানে আইটি পার্ক হচ্ছে। আর আমাদের ফটিকছড়িতে আমরা বলেছিলাম বেসিক শিল্পনগরীর কথা বলেছিলাম, বা বিভিন্ন ধরনের ছোটখাটো শিল্প যদি গড়ে ওঠে। সবকিছু মিলিয়ে আমি আপনার কাছে জানতে চাই, এই বিষয়ে কি ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? সবকিছু সরকার করবে ওই বিষয়ে না গিয়ে আপনারা যারা রয়েছেন এবং যারা শিল্পপতিরা রয়েছে, যারা গুণীজনরা রয়েছে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্যোগগুলি কিভাবে নেওয়া যায়, এবং সেই ক্ষেত্রে সরকারি উদ্যোগও নেওয়ার ক্ষেত্রে কি ধরনের পরামর্শ থাকবে আপনার? না, এইসব ব্যাপারে তো অবশ্যই সামাজিকভাবে আমাদেরকে আগে আসতে হবে। সচেতন নাগরিক যারা আমরা বলি, দাবি করি, আমাদেরকে আগে আসতে হবে। আগে এসে সরকার তো অনেক সময় নিজের থেকে সব জায়গায় করে দিবে তা না, সরকার থেকে একটা আদায় করতে হবে এবং সরকারকে আমাদের সহযোগিতা দিতে হবে এক, অথবা ব্যক্তিগতভাবে আজকালকার বেসরকারি উদ্যোগে অনেক কিছু। সুতরাং বেসরকারি উদ্যোগেও যদি একটা উদ্যোগ নেওয়া যায়, তাহলে সেখানে দেখবেন যে সরকার সেই বেসরকারি উদ্যোগকে খুঁজে নেবে তাকে সহযোগিতা করার জন্য। আপনি মিনিস্টারের কথা বলেছেন, সেখানে সেই লিডারশিপ এবং সেখানে সে ব্যবহার করছে, গভর্নমেন্টও সেখানে আগেই আসছে। আমাদের এখানেও তো, আমাদের এখানে যেমন বেসিক শিল্পনগরী করা যায়, আমাদের যেমন আপনি আইটির কথা বলছেন, আইটি সেক্টরে একটা কিছু করা যায়। আমাদের ফটিকছড়িতে আরো অনেক কিছু করার সুযোগ আমাদের আছে এবং এই সুযোগ করার জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে। আমাদের হয়তো যদি বলি যে না, লিডারশিপে কারা আছে, কে সংসদে আছেন, কে উপজেলাতে আছেন, কে অমুক জায়গায় আছেন, কে অমুক কোন রাজনীতি নেতা, এনা করতেছে না কেন, আমরা কেন করবো, সেটা না। আমি মনে করি আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এবং এই ব্যাপারে আগে আসার জন্য আমি অনুরোধ করব। এবং সেই আগে আসার ব্যাপারে আমি আমার পক্ষ থেকে যতটুকু ভূমিকা রাখার, সেই ভূমিকা আমি অবশ্যই রাখবো। জি, আপনার কাছে আমার আরেকটি বিষয়, যেহেতু আপনি একজন মেধাবী ছাত্র নেতা ছিলেন এবং সেই ক্ষেত্র থেকে আপনারা আমাদের অগ্রজ, আমরা প্রয়োজনরা আপনাদের কাছ থেকে যেটি জানার প্রয়োজন মনে করছি, যেটা কারণ ফটিকছড়ির আপনি যদি চিন্তা করেন 70% উপর কিন্তু প্রবাসী। আমি নিজেও একজন প্রবাসী। আমি দুর্জয় ফটিকছড়ির স্টুডিও যেখানে আছে, আমাদের দুটা স্টুডিও আছে, একটা ইউকে এবং একটা দুবাইতে। আমিও নিজেও প্রবাসী এবং অধিকাংশ স্বেচ্ছাসেবী আমরা প্রবাসী। আমাদের এই প্রবাসীদের জন্য যেটি প্রয়োজন, সবচাইতে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে স্কিল। আপনার যদি একজন স্কিল লেবার আসে, একজন যদি কাজ জানা মানুষ প্রবাসে আসে, সে যেই দেশেই আসুক না কেন,
তার স্যালারি যতটুকু হয় আর 10 জন কাজ না জানা লোকের স্যালারি সমান থাকে, সেক্ষেত্রে কারিগরি শিক্ষাটা প্রাধান্য দেওয়া দরকার। তো সেই ক্ষেত্র থেকে যেহেতু অনেক বেশি ঝরে পড়া শিক্ষার্থী রয়েছে ফটিকছড়িতে, তাদেরকে ম্যাট্রিক পাস করার আগেই অর্থাৎ এসএসসি পাস করার আগে মা বাবা পাঠিয়ে দেয় প্রবাসে টাকার জন্য, কিন্তু তার ছেলে 30 বছর চাকরি করেও সেই অন্য দেশের পার্শ্ববর্তী দেশের শ্রমিকের 1 বছরের ইনকাম সমান আয় করতে পারে না। সেই ক্ষেত্র থেকে কারিগরি শিক্ষার বিষয়ে এবং ব্যক্তিগত উদ্যোগ বলুন বা সরকারি, তো অলরেডি একটা কারিগরি প্রতিষ্ঠান হচ্ছে যেটি পাইনদং এ, সেই পর্যায়ে আপনার কাছে আমার যেটা জানার আছে সেটি হচ্ছে কারিগরি শিক্ষার ক্ষেত্রে কতটুকু গুরুত্ব দেওয়া প্রয়োজন এবং অভিভাবকদের সে বিষয়ে আপনি কি বলবেন? আমি অবশ্যই আপনার কথার সাথে একমত। কারিগরি শিক্ষার ব্যাপারটাকে এখন বেশি প্রাধান্য দেওয়া দরকার, আর বিশেষ করে ফটিকছড়িতে। আমার মনে হয় যদি ফটিকছড়িতে একাধিক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা যায়, সেটাও কিন্তু এরপরও দেখবেন যে এরপরও ডিমান্ড শেষ হবে না, আরো লাগবে। কারণ ফটিকছড়ির এমন কোনো বাড়ি নাই, ঘর নাই যেখানকার মানুষ বিদেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকে না। সুতরাং এই জিনিসটা আমাদের অত্যন্ত প্রয়োজন, এবং এই জিনিসটা করার জন্য আমি অনুরোধ করব আমাদের হয়তো যারা সমাজে যারা বিত্তবান মানুষ আছে, যে বিত্তবান দেশপ্রেমিক, দেশের জন্য কিছু করতে চায়, ওনাদের প্রতি আমার আহ্বান থাকবে যে একটা উদ্যোগ নেন, সেই উদ্যোগ নেন। এবং আমি বলবো এইসব উদ্যোগে প্রশাসন মানে কোনো প্রয়োজন, প্রশাসনিক দরকার, এই ব্যাপারে আমার পক্ষ থেকে আমি যথেষ্ট হেল্প করতে পারবো। আমার একটা সৌভাগ্য, সেটা হলো বিশেষ করে ছাত্র রাজনীতির যে কথাটা বারবার আনেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির নেতৃত্ব দেওয়া, ছাত্রদের ভোটে নির্বাচিত বিপি হিসেবে থাকার সুবাদে অসংখ্য ছাত্ররা, আর আমি যেহেতু ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির দায়িত্ব ছিলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমি বিভিন্ন বাংলাদেশের তখনকার সময়ে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে যাইনি যে আমার এমন কোনো জায়গা বাকি নেই বাংলাদেশের। তখনকার টাইমে যে সব কলেজ ছিল প্রায় 90% কলেজে আমি গেছি, মিটিং করছি, আর বিশ্ববিদ্যালয়তে আছে। সুতরাং আমি আমি অনেককে চিনি, আর প্রায় আমাকে চিনে। প্রায় এখনো প্রশাসনের অনেক সচিব, যুগ্ম সচিব গেলে বলে যে ভাই আপনি আমাদের রাজশাহী ইউনিভার্সিটি গেছিলেন মাদার ভাই, আপনি এত সালে বক্তৃতা করছিলেন, বক্তৃতা শুনছি, হয়তো এখন থেকে যে সচিব নাহলে জয়েন্ট সেক্রেটারি। দ্যাট মিনস সচিবালয়ে অন্তত আমার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 12-13 জন থেকে পূর্ণ সচিব, যারা আমার জুনিয়র, সব আমার 2 বছর 3 বছরের জুনিয়র। হ্যাঁ, তো এইভাবে জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি অসংখ্য যারা প্রশাসনিক দায়িত্বে আছে। আর মন্ত্রিসভার মধ্যে বেশ বেশ কিছু মন্ত্রী আর এমপিদের তো আছে অসুখে, যেগুলোর সাথে আমার খুব ব্যক্তিগত সম্পর্ক। কারণ এটা একদিনে হয় নাই, এটা রাজনীতি সুবাদ হয়েছে, ছাত্র রাজনীতির কারণে হয়েছে, মুক্তিযুদ্ধের কারণে হয়েছে। আর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তো অবশ্যই আমার একটা ব্যক্তিগত পরিচয় আছে, এবং আমি ওনার সাথে দেশের বাইরেও গেছি, রাষ্ট্রীয় সফরে, বিশ্ব জলবায়ু সম্মেলনে গেছিলাম, আবুধাবিতে গেছিলাম। তারপর আর ইদানিং গত নির্বাচনের পরও আমার সাথে বেশ 2-1 বার দেখা হয়েছে, সপরিবারও গিয়ে যে গণভবনে দেখা হয়েছে, কথা হয়েছে। তো ওনার যথেষ্ট একাগ্রতা, এবং এসব কাজের জন্য বই পর্যন্ত যাওয়াটা আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় আমি মনে করি আমার জন্য কোনো অসুবিধা হবে না। দরকার হলে রাষ্ট্রের নাম্বার 1-কে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত গিয়ে অ্যাপ্রোচ করতে পারবো যে আমাদের এই জিনিসটা দেন। কারণ আমি তো নিজের ব্যবসার জন্য যাচ্ছি না, নিজের জন্যও যাচ্ছি না, এলাকার মানুষের জন্য, এলাকার জনগণের জন্য যদি কিছু করতে দেয়, আমি আশাবাদী যে ওনা পর্যন্ত যেতে হবে না, এবং ওইখান গেলেও উনি চোখ বন্ধ করে বলবো যে এগুলি করেন। সুতরাং এগুলি হলো তদবির। এসব কাজের জন্য জোরালো একটা ভূমিকা পালন করে আনতে হবে। আমি মনে করি যে আমি এমপি এখন আছি কি নাই বড় কথা নয়, হয়তো ভবিষ্যতে যদি ফরিদপুরের জনগণ আমাকে কোনো দায়িত্ব দেয়, সেটা আরেকটা জিনিস হবে। আমি যদি হয়তো এই মুহূর্তে থাকলে আমিও তার বেশি করে ভূমিকা পালন করতে পারতাম, কিন্তু আমি সেই জায়গায় একদম যে নিরাশ নই। আমি মনে করি যে না, এখনো আল্লাহ আমাকে যে সম্পর্ক, যে রিলেশন বিভিন্ন জায়গায় আল্লাহ রকমে হয়েছে আছে, সেটাকে আমি কাজে লাগাইতে পারবো। সেখানে আমার কোনো পদ পদবীরও দরকার হবে না। আমি এজ এ মজার রক্ষা চৌধুরী, আমার যে পরিচিতি আছে, এটাকে কাজে লাগিয়ে যদি আমি শরীর মানুষের জন্য কিছু করতে পারি, তাহলে সেখানে হবে আমার তৃপ্তি। কারণ আমি আবারও বলছি, আমি ফটিকছড়ির মাটি মানুষ থেকে উঠে আসা। আমি মানে কি বলে যে হাইব্রিড সিস্টেমে উঠে আসা মানুষ তো নই, এবং আমি মানুষের সাথেই থাকতে রাজি আছি। আমার জীবনের সব অভ্যাস আছে। আমি গ্রামও হাঁটতে পারি, আপনি যদি বলেন চলে হাঁটতে হবে, আমি হেঁটে হেঁটে গ্রামকে গ্রাম দিতে পারবো, স্টিল নাও এখনো। আমি রিক্সা চড়ে উঠতে পারবো, আমাকে টেম্পুতে বললে চলেন, কিছু নেই, টেম্পুতে উঠে চলে যাই, যাবো, আমার নো হেজিটেশন। আমি সংসদ সদস্য ছিলাম, চাকসু বিপি ছিলাম, মেন্টাল যে মেকআপ, সেই মেকআপটা আমি আমার গ্রামেই রেখে দিছি, আমার গ্রামের সাথে মেকআপ। তো
আমি ছাত্র জীবনে স্বাস্থ্যবিধি ছিলাম, বহু জায়গায় আমি পায়ে হেঁটে গিয়ে প্রোগ্রাম করছি। তখন এই যে দক্ষিণাঞ্চল বাঁশখালী আনোয়ারা এসব কলেজে গেছি, আমার কোনো মনে পড়ে বাঁশখালী আলাল কলেজে মিটিং করে হাঁটা দিচ্ছে, সে হেঁটে এসে আপনি দুপুর 12টায় আনোয়ারা কলেজে আসছে, বিলের মধ্যে যখন রাস্তা নেই কিছু নেই, তখন এসে সেখানে মিটিং করে বিকেলে নৌকা করে সদরঘাট এসে নদী পাড়িয়ে শহরে আসছে। সুতরাং জীবনে বহু ঘটনা। ছাত্র জীবনে আমি শ্রমিকদের বাড়িতে ছিলাম, এই যে কইয়া বাগান বুসপুরে, তারপর আপনার নেপসুন টি গার্ডেন, তখন আমি চা বাগান শ্রমিকদের সংগঠনের সাথে জড়িত, এগুলি অর্গানাইজ করতাম। ওগুলিতে শ্রমিকদের বাড়িতে বহু রাত কাটাইছে। এই যে দর, আমাদের সাথিয়াঙ্গের বাসায় যাদেরকে ধর বলি আমরা, বাগানের শ্রমিক, ওদের বাড়িতে আমরা কাটাইছি, ওদের ওখানে আমরা খাইছি। জীবনের অভ্যস্ত সব আছে। এবং একসময় কৃষক সংগঠন করতাম আমার রাজনীতির কারণে, কৃষকদের সাথে বাড়িতে খড় বিছিয়ে কৃষকদের সাথে বাড়িতে বসবাস গল্প করতাম, ঘুমাইতাম। তো অনেক সময় মা বাবার বহু বকনি, বলতাম না, তারা বলতে গেছে কোনো লেবার বেল্টে গিয়ে পড়ে আছে, নাইলে কোনো বাগানে পড়ে আছে, নাইলে কোনো কৃষকের বাড়িতে পড়ে আছে, ফ্লেজার অনুভব করছি। এগুলো হলো রাজনীতির। মুক্তিযুদ্ধের সময় ছিলামই, মুক্তিযুদ্ধের সময় সেটা আর একটা অধ্যায়, সেই ঘটনা, সেগুলি বলে সংস্কার, এগুলি অতীতকে আপনি যত আবেগে মনে করাই দেবেন আমি তত আবেগ আপ্লুত হয়ে যাই। হ্যাঁ, সুতরাং আমি মনে করি গ্রামে আমার, ফটিকছড়ি আমার, ফটিকছড়ির মানুষই আমার, এবং ফটিকছড়ির মানুষকে আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি। এবং আমি আমার আল্লাহকে বলি যে আমার চাওয়া পাওয়ার কিছু নেই, আমার এখন 1000 কোটি টাকার মালিক হওয়ার দরকার নেই, তুমি আমার যা দিচ্ছ তার মধ্যে সসম্মান আমি খেয়ে পড়ে চলে যাচ্ছি। হ্যাঁ, আমি যদি মানুষের জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কিছু করে দিতে চাই, তাহলে মৃত্যুর পর মানুষ সেটাই বলবে, আমার ওই কাজটাই স্মৃতি হিসেবে থাকবে। আমি চাই মৃত্যুর পর মানুষ যেন কথা বলে, সে স্মৃতি রেখে যেতে চাই। জি, এখানে অনেকে কমেন্টস করেছে, আমি দুই একটা কমেন্টস একটু পড়তে চাই। সেটা হচ্ছে জনাব ইয়াসিন গনি সাহেব, সে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সরকারের বরাদ্দকৃত উন্নয়ন প্রকল্পগুলির আইটি, কৃষি, যোগাযোগ, বিসিক শিল্প নগরী, স্বাস্থ্য খাত সহ সব বিষয়ে এলাকার রাজনীতিবিদ, দায়িত্ববান সচেতন নাগরিক যারা সকলে দলমত নির্বিশেষে কার্যকর ভূমিকা নিতে হবে। যদি আমাদের অগ্রজ যারা আছেন তারা এখনো এখানে করতে হবে, করার দরকার, এই জাতীয় কথা বলেন, তাহলে পরবর্তী প্রজন্ম আমরা অনেকটা এখন বর্তমান অসহায়। তিনি আরেকটি কথা বলেছেন, আমরা একজন হেমিলনের বাঁশিওয়ালা দেখতে চাই। আপনার কথার সাথে আমরা অবশ্যই একমত, আমরা একজন হিমডানের বাঁশিওয়ালা দেখতে চাই। মহিউদ্দিন বেলাল রনি, উনি হাটাজারি প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি, উনি আমাদেরকে শুভকামনা জানিয়েছেন। আর যারা কমেন্টস করেছেন তাদের উল্লেখযোগ্য মধ্যে দিদারুল আলম, আপনাদের সব উদ্যোগকে স্বাগত জানাই, আমরা আপনাকেও স্বাগত জানাই। শান্ত ভুঁইয়া, তিনি সুদূর দুবাই থেকে দেখছেন, আমাদেরকে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। এবং সেখানে আরো যারা কমেন্টস করেছেন, আমি ধারাবাহিক সবার নাম বলবো। সাবেক ছাত্রনেতা এমডি তকবীর ভাই, আপনিও কমেন্টস করেছেন, আপনাকে ধন্যবাদ। হাজী তৌহিদ সাহেব, উনি আমাদেরকে সকলকে সালাম দিয়েছেন। আসলে আমার কয়েকটি ডিভাইস থেকে যেহেতু আমি অনুষ্ঠান পরিচালনা করছি, কমেন্টস গুলা অনেক দ্রুত উপরের দিকে যাচ্ছে এবং আমি সবার কমেন্টস পড়তে পারছি না, সেক্ষেত্রে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হেদায়েতুল ইসলাম সুমন, তিনি আমাদের দুর্জয় ফটিকছড়ির একজন আমাদের সারথী, সেও কমেন্টস করেছেন, তাকেও ধন্যবাদ। খান কাশেম আবুল সাহেব, শুভকামনা রইল, সুস্বাস্থ্য কামনা করছি, আপনাকে ধন্যবাদ। এমডি সালাউদ্দিন সাহেব সবাইকে সালাম জানিয়েছেন এবং আপনি কাতার থেকে দেখছেন, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ জানিয়েছেন জনাব জনাব জয়নাল সাহেব, আপনাকেও ধন্যবাদ। সেখানে আমাদের আরো যারা কমেন্টস করেছেন, লাভ রিয়েক্ট দিয়েছেন, আহমেদুল হক সাহেব, আপনাকেও ধন্যবাদ। এডুকেশন ওয়ার্ল্ড, ওখান থেকেও আপনার শুভেচ্ছা শুভেচ্ছা জানিয়েছেন, আপনাদেরকেও ধন্যবাদ। আমি ধারাবাহিক আরো কমেন্টস যেগুলি রয়েছে ধারাবাহিক আমি অবশ্যই আমি পড়বো। মোহাম্মদ সাইফ, সেও আপনার উন্নয়নের কথা যেমন বলেছেন একটা ক্ষেত্রে, এবং সে আরো কমেন্টস করেছেন, কয়েকটা কমেন্টস একসাথে আছে, এভাবে ধারাবাহিক অনেকগুলি কমেন্টস করেছে। আপনার কাছে আমার এবারের প্রশ্ন সেটি হচ্ছে, বর্তমান বাংলাদেশের সবচাইতে বড় উল্লেখযোগ্য বিষয় যেটি রয়েছে সেটা হচ্ছে মাদক। মাদক সরকার মাদকের বিষয়ে জিরো টলারেন্স, প্রশাসনও যথেষ্ট উদ্যোগ নিয়েছে, কিন্তু আমাদের স্বেচ্ছাসেবীদের যারা আমাদের ফটিকছড়িতে দুর্জয় ফটিকছড়ি যারা স্বেচ্ছাসেবী রয়েছে, তাদের একটি টিম ওয়ার্কের মাধ্যমে তারা যেই বিষয়টুকু তুলে এনেছে প্রান্তিক জনপদ থেকে, সেটি হচ্ছে এখানে বিশিষ্ট ব্যক্তিরা, বিশিষ্ট রাজনৈতিক নেতারা, বিশিষ্ট ক্ষমতাশালীরা যারা মাদক যারা সেবন করে তাদের নয়, যারা মাদকের ব্যবসা করে ওদেরকে শেল্টার দেয় বিভিন্নভাবে।
সেই শেল্টার থেকে পরিত্রাণের উপায় কি, এবং যুব সমাজকে মাদক, কিশোর গ্যাং এই সমস্ত অপকর্ম থেকে দূরে রাখার উপায়টা কি, যদি একবার আপনি আপনার বিবেচনা থেকে বলতেন আমাদের। আসলে মাদকের বিস্তার এটা আমাদের জন্য বিরাট আতঙ্কের ব্যাপার এবং ক্ষতির কারণ। আমাদের যে জেনারেশন মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ করছে, আমরা তখন 16 কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র, তাহলে বুঝেন আমাদের বয়স কত। হ্যাঁ, আমাদের মতো সেদিন এই আপনার 40 বছর বয়সের ভিতর মুক্তিযুদ্ধে তারা অস্ত্র ধরছে, সবার বয়স ছিল 40-এর নিচে, সুতরাং 30-এর নিচে। সুতরাং এই যে ইয়ং জেনারেশন, এই জেনারেশন বাইনের ভাষা আন্দোলন করছে, এই জেনারেশন এই দেশের সমস্ত আন্দোলন সংগ্রামের একটা মুখ্য ভূমিকা। এই জেনারেশনটাকে আমি মনে করি ধ্বংস করে দেওয়ার জন্য এটা একটা জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র নাম্বার 1। এবং আর যারা আজকে টাকা পয়সার জন্য বিস্তর টাকা এখানে আসে, এই লোভে এখানে জড়িত হয়েছে। সমাজের যেসব শ্রেণীর কথা আপনি বলতেছেন, রাজনৈতিক নেতা, অমুক সমুক অনেক কিছু বলতেছেন, আমি রাজনৈতিক নেতার ব্যাপারে বলবো, যিনারা এসব কাজের সাথে দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য কাজে জড়িত, আমি তো মনে করি ওনাদের রাজনৈতিক নেতা হওয়ার যোগ্যতা নাই, নাম্বার 1। এবং আর যে ইয়ং জেনারেশনকে নষ্ট করে দিতে পারলে এই জাতির মেরুদণ্ড ভেঙে যাবে। আমরা ভবিষ্যতে এই জাতি যেন মাথা তুলে দাঁড়াতে না পারে, এটা একটি যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের অংশীদার হলো যারা এগুলিকে এখন প্যাট্রোনাইজ করতেছে। এটার বিরুদ্ধে অবশ্যই আমাদের সামাজিক প্রতিরোধ করতে হবে, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কিভাবে গড়ে তুলতে হবে সেটা শুধু ডাক দিয়ে নয়, সেটা মনের থেকে। আমাদের যে রাজনৈতিক নেতা কর্মীরা যারা আছে বিভিন্ন দলের, আমি বিভিন্ন দলের নেতা কর্মী, তাদের সবাইকে অনুরোধ করব যে স্ব দলের থেকে সবাই যদি এই ধরনের স্ব দলের মধ্যে এই ধরনের কোন নেতার চরিত্র বহিঃপ্রকাশ ঘটে, এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, ওই সকল নেতৃত্বকে সবাই বর্জন করার জন্য সংঘবদ্ধ হইতে হবে। এবং রাজনৈতিক কর্মীদের ঐক্যবদ্ধ সংঘবদ্ধতার মধ্য দিয়ে সাময়িকভাবে হয়তো এখানে বাধা প্রাপ্ত হইতে হবে। সাময়িকভাবে এখানে অনেক বাধা আসবে, কিন্তু সেই বাধাকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর রাজনৈতিক নেতা, প্রথমেই তো বলছি, রাজনৈতিক নেতার ক্যারেক্টার 60-এর দশক আমরা যা দেখেছি, বঙ্গবন্ধুর মধ্যে আমরা যা দেখেছি, বঙ্গবন্ধুর সৃষ্টির পরবর্তীতে যা দেখেছি, ওইভাবে ওইটা হলো রাজনৈতিক নেতা, ওই ক্যারেক্টারেই থাকতে হবে। এবং একজন রাজনৈতিক নেতা যে যখন জনপ্রতিনিধি আমরাও ছিলাম, আমি নিজেও ছিলাম, আমি চাকসুর বিপি এমপি ছিলাম, আমি নিজে যখন ওই চেয়ারে বসতাম তখন আমি কোনো দল দেখতাম না। আমার কাছে যে লোকেই আসতো শরীর, আমি সবাইকে সমানভাবে ট্রিট করতাম। ইউনিভার্সিটিতেও তাই, যে ছাত্র সংগঠনের যে ছাত্ররা আসতো এই সমস্যা আমি সমাধান আগে করে দিতাম। কারণ আমি মনে করতাম যে না, আল্লাহ আমাকে এই চেয়ারে আসার সৌভাগ্য দিছে সবার প্রতিনিধি হিসেবে। আমি এখানে যদি শুধু আমার, হ্যাঁ আমি একটা দল থেকে মনোনীত হয়ে নমিনেটেড হয়ে জনগণের দ্বারা নির্বাচিত হয়েছি, কিন্তু অন্যদের প্রতি আমি অভিচার করতে পারবো না। আমার কত ন্যায্য তাদের যে অধিকার, সেই অধিকারের প্রতি অভিচার করার রাইট আল্লাহ আমাকে দেয় নাই। আমি সবসময় এটা মনে করতাম এবং সেটাকে আমি মেনটেন করতাম। আমার দল আমার কাছে, আমার আদর্শের ব্যাপারে আমি আপোষহীন থাকবো, কিন্তু কাজকর্মের ব্যাপারে, মানুষের জনগণের সেবার ব্যাপারে সেখানে তবে কোনো দল নিয়ে চিন্তা করা যাবে না। আমাকে এলাকার লোক কতগুলো, তো এক এলাকার কয়েকটা ভাড়া লোক হয়তো ভোট বেশি দেয় নাই, আমি কম পাইছি, তাই বলে কেউ এলাকার রাস্তাটা আমি করবো না, এটা হইতে পারে না। এটা তো হইতে পারে, এটার জন্য তো আল্লাহ আমাকে চেয়ারে বসায় নিয়ে বিচার করার জন্য। আমার কর্তব্য হলো যে আমাকে সমদৃষ্টিতে সেটা আমি করিয়েছি, এবং সেটা আমার নীতির মধ্যে, বঙ্গবন্ধুর মধ্যে সেটা ছিল। বঙ্গবন্ধুর আত্মজীবনী দেখেন, ওনার অপোনেন্ট লিডার যারা, তাদের প্রতি উনি কি আচরণ করছে, এবং ওনাকে তো পরবর্তী আমি নিজেও দেখেছি, আমার সাথে বঙ্গবন্ধুর সাক্ষাৎ হয়েছে, দেখেছি, দেখার সৌভাগ্য হয়েছে আমি যখন ছোট। এবং বঙ্গবন্ধু ঠিক সর্বশেষ সাক্ষাৎকার যেটা বঙ্গবন্ধুর স্মৃতিটা আমার মনে হয়, সেটা হলো এই যে বেদুনিয়ার বহু উপগ্রহ কেন্দ্র উদ্বোধন করতে যাচ্ছে, সম্ভবত জুনের 14 তারিখ 75-এ, আর উনি হত্যার শিকার হলেন 15ই আগস্ট, তাহলে 2 মাসের বেশ কম। যখন চিড়িয়া ইউনিভার্সিটির ছাত্র আমি, চিড়িয়া ইউনিভার্সিটি গেটে উনি নামতেন, ওনাকে মালা ফুলের তোড়া দিছি, ওখানে দাঁড়ানো দেখেছি 4 হাত দূর থেকে। তারপরে উনি আমাদের মাথায় হাত বুলিয়ে দিয়েছে, আমরা যে কয়েকজন ফুল দিতে গেলাম। সুতরাং দেখেছি লাস্ট। এর আগে 72 সালে স্বাধীন বাংলাদেশে একবার গণভবনে ঢুকে গেছিলাম, রাষ্ট্রীয় জীবন সুগন্ধ যেটা, সেটা গণভবন ছিল। সে আরেক নাটক, তখন এসএসএফ এগুলি ছিল না, তখন সেখানে গেট দিয়ে আর গ্রুপের সাথে ঢুকে গেছি, ঢুকে গিয়ে বঙ্গবন্ধু রুমে চলে গেছি। হ্যাঁ, বঙ্গবন্ধু সারা বছর স্লোগান দিয়েছে, বই কিসের এখানে, সবাই গেছে, বঙ্গবন্ধু বলতে কি ব্যাপার, আমরা বলবো বঙ্গবন্ধু আমরা ওদের সাথে আসি না, আপনাকে দেখার জন্য ঢুকে গেছি। আমার ঢুকের জন্য কেমনি ঢুকলাম, তোমাদের প্রত্যেকে আসছো, আমাদের এরকম ফটিকছড়ি নাজির বলার পর বঙ্গবন্ধুর মেমোরি আমার দিকে তাকিয়ে আছে, তাকিয়ে বলে যে কথা, আমি নাজিরাটি মিটিং করতে গেছিলাম যে তুমি সেই ছেলেটা না আমার পাশে ম্যাক ধরে দাঁড়িয়েছিলে যে, আমি একটু বেকুফ, আমাকে ডেকে এনে বুকে ধরে ধরে আমার মাথায় হাত বুলে দিয়েছিল।
এটা হলো 1972 সালের 20 জুলাই, 1972 সাল, 20 জুলাই তারিখটা 72 সাল রাষ্ট্রীয় ঐতিহ্য দিবস উদযাপন হয়। সুতরাং বহু দেখেছি, কারণ একটা আগ্রহ থাকতো যে সবসময় জাতীয় নেতাদের দেখা, ওনাদেরকে ফলো করে। এটা ছোটকাল থেকে একটা আমার একটা খারাপ অভ্যাস বলেন ভালো অভ্যাস বলেন, এই জিনিসটা ওই বিভিন্ন আমি দল একটা করলেও বিভিন্ন পার্টি যখন মিটিং করতে ওগুলো শুনতে যেতাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের জনসভা নেতারা কি বলে শুনতাম, শুনে ওগুলোর উপর রাজনৈতিকভাবে সমালোচনা বক্তৃতা করতাম, কিন্তু ব্যক্তিগতভাবে নয়। আমরা আমাদের বিভিন্ন যারা দল করতো সবার সাথে আমাদের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, কিন্তু বাট কারোর সাথে আমাদের ব্যক্তিগত শত্রুতা আমি ছিল না। কারো ব্যক্তিগত নিয়ে আমরা কোনোদিন বক্তব্য বলতাম না। আমরা ওর রাজনীতিকে কন্ডেম করতাম। বঙ্গবন্ধুকে দেখছি তার অপোনেন্টের রাজনীতি নিয়ে কন্ডেম করতে, তাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল। এটা তখনকার আমলে সব নেতাদের, আমরাও তাই। এটাকে বলে রাজনীতি। একজন রাজনৈতিক নেতা সে সর্বজন গ্রাহ্য হইতে হবে। হ্যাঁ, রাজনীতির জন্য আমার দল আমার কাছে ঠিক আছে, আমার বক্তব্য আমার আদর্শ এই ব্যাপারে আমি কম্প্রোমাইজ করবো না। তাই কিন্তু জনগণের যখন দায়িত্বে যাবো তখন সব জনগণকে আমার দেখতে হবে। আমি কোনোদিন বহু সময় বহুজন কাজে আসতো, আমি জিজ্ঞাসা করতাম না কোন দল, পরে গেলে আমার কর্মীরা বলতে এই তো অন্য পার্টির লোক, এই তো এই করছে, আপনার বিরুদ্ধে করুক, করছে কি হয়েছে। আমি কি সব মানুষের এমপি, আমি কি শুধু তোমরা যারা আমাকে ভোট দিয়ে মানে সবার এমপি? সুতরাং এই জিনিসগুলো একজন রাজনৈতিক নেতার ক্যারেক্টার মধ্যে এখন এটা আমাদের এই এই সময়ে বাংলাদেশে অনেক জায়গায় এটা অ্যাবসেন্ট হয়ে যায়। মানে আমাদের চিন্তা চেতনায়, আমাদের সব জায়গায় অনেক নেতারা চিন্তা চেতনায় এটা আনতে পারে না, কিন্তু আনতে হবে। না হলে এই দেশকে, এই বাঙালি হলো সম্প্রীতির একটা দেশ, বাংলাদেশ হলো একটা সম্প্রীতির দেশ। সুতরাং এখানে আমি আদর্শের ব্যাপারে অবিচল থাকবো। বঙ্গবন্ধু তার আদর্শের ব্যাপারে অবিচল ছিলেন, কখনো কিন্তু একসাথে বসে খাইছে অপনানদের সাথে। হ্যাঁ, সুতরাং এগুলি যদি উদাহরণ দিতে যায়, বহু ঘটনা আছে আমার দেখা, বহু ঘটনা আমি দেখেছি। বঙ্গবন্ধুরও দেখেছি আমি। হয়তো এই মুহূর্তে এটা বলতে চাই না। চিটাগাং আসছিল 70 নির্বাচন, রাউজান থেকে মিটিং করে আসলেন, ফজল কাদের চৌধুরীর বিরুদ্ধে মিটিং, প্রফেসর খালেদা জিয়াকে আমরা ছিলাম এমএআর বাসায়। সেখান থেকে আবার রাত্রে ফজল কাদের চৌধুরী ফোন করে বলবে এই আমার এখানে খেতে হবে, দেখতে হবে, এই যে আতিথেয়তা। কিন্তু বাট বক্তৃতাটা কি হয়েছে 2 ঘন্টা আগে পর্যন্ত একজনকে বলতে চায় আমার ভাই আমার পলিটিক্সটাকে তো 1% ভোট কমাই দিচ্ছেন বক্তৃতায়। এগুলি ওরা আমরাও করতাম। চাকসুর বিবি আমি ছিলাম, আমি যখন একটা কলেজের নির্বাচনে সবাই বক্তৃতা করতাম, তো আমার অপোনেন্ট পার্টিতে আমার চাকসুর আরেকজন দিয়ে তো অন্য পার্টি, সে বক্তৃতা করতো, পরে আসার সময় একই গাড়িতে আসতাম, একই গাড়িতে গল্প করে আসতাম। মাদার ভাই আজকে তো আপনার বক্তৃতায় আপনাদের 1% ভোট বেড়ে গেছে, আমাদের 1% কমে গেছে। আমি বললাম যে তুমি তো অমুক কলেজের বক্তৃতায় আমাদের 1% ভোট কমাই দিয়েছো। সুতরাং এই যে প্লেজার, কিন্তু এটা ব্যক্তিগত অ্যারোগেন্স ছিল না। এখনো পর্যন্ত আপনি বিশ্বাস করেন, এখনো আমরা ছাত্র জীবনে যারা বিভিন্ন পার্টি করতাম, আমার প্রতিদ্বন্দ্বীরা এখনো পর্যন্ত স্টিল বন্ধুত্ব। এখনো পর্যন্ত কি ঘনিষ্ঠ বন্ধুত্ব কল্পনা করতে পারবো না। তো এক একজন এক এক পার্টি, রাজনীতির দোরগোড়া একে কোথায় গেছে ঠিক নেই, কিন্তু রিলেশন এটা এখনো পর্যন্ত অটুট। আমরা এখনো ব্রেকডাউন পারি না, করতে পারবো না, কারণ আমাদের কালচারটাই হলো এই মানুষের সাথে মিশার। রাজনীতিটা হলো মানুষের সাথে মিশে, যত মানুষের সাথে মিশতে পারবে। এই যে আমি বললাম না, ফরিদচুরির মানুষ এখনো বললে, ফরিদচুরি বললে আমি খুব প্রাউড ফিল করি, চিটাগাং ইউনিভার্সিটির ছাত্র বললে প্রাউড ফিল করি। কোথাও গেলে কোনো অফিসে জিজ্ঞেস করতে এক জায়গায় গেলাম, খুব উদ্যোগ স্যার হজা মাথার আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিপি ছিলেন না, এই যে আমি বললো তুমি তো আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তখন তুমি যেতে লেগেছে। এই যে সুতরাং ফটিকছড়ির মানুষকে ওইভাবে আমি মনে করি। এখন যে কথাগুলো আপনারা বলছেন ফটিকছড়ির উন্নয়ন বিভিন্ন ব্যাপারে, যিনারা প্রশ্ন করছেন ওনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, যদি আপনারাও নিজ উদ্যোগে কিছু করতে চান বা ইচ্ছা থাকে বা করার কোনো সাজেশন লাগে, অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করবেন। আমার সাথে আমি অনুরোধ করবো যোগাযোগ করেন, এবং আমি খুব যোগাযোগ করলে আমি খুব নিজেকে উৎফুল্ল মনে করবো, এবং আমি আপনাদেরকে সাথে থেকে কিছু করার জন্য সর্বাত্মক চেষ্টা আমি পালন করবো। আমি আমি আপনাদেরকে উৎসাহ দিচ্ছি, এনকারেজ করতেছি। আমার কাছে কোনো দল নেই, আমার কাছে দল ফটিকছড়ি মানুষ। আমি মনে করি এই মুহূর্তে আমার কাছে আমার প্রধান কাজ হলো আগে মানুষ, আগে জনগণ, দেশ, তারপর আমার রাজনীতি, তারপর দল। আমার দল আর জি, আমি অবশ্যই অনুষ্ঠান শেষ করার আগে যে কজন মানুষ আরো বেশি আমাদের কমেন্টস করেছেন আমি তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞ। বীর মুক্তিযোদ্ধা যার বাড়ি সমিতির হাট, শফিউল আলম, উনি কাজীর দেউরি থেকে চট্টগ্রাম থেকে দেখছেন। ইমদাদ হোসেন, মোহাম্মদ ইমদাদ হোসেন, সে আমাদের দুর্জয় ফটিকছড়ির সমন্বয়ক। মোহাম্মদ সাইফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং জাফর উদ্দিন বাপ্পা, আপনাকেও ধন্যবাদ। মোহাম্মদ আরশাদ, আপনাকেও ধন্যবাদ। মোহাম্মদ ইব্রাহিম, যিনি দুর্জয় ফটিকছড়ির বিভিন্ন অনুষ্ঠানে যাকে আমরা প্রায় সময় ওনাকে আমরা পাই,
একজন ব্যাংকার মোহাম্মদ ইব্রাহিম দুর্জয় ফটিকছড়ি শেখরের কথা বলে। আহ, এই চ্যানেল উনি যেভাবে মন্তব্য করেছেন, সবাই, ইকবাল হোসেন আপনাকেও ধন্যবাদ। ওয়াহিদ জামান, সেই অবশ্যই আমাদের দুর্জয় ফটিকছড়ি, তাকে অসংখ্য ধন্যবাদ। যারা কমেন্টস করছেন এবং আরো বেশি শেয়ার করছেন, সকলকে আমরা ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা জানাতে চাই। মোহাম্মদ এইচ ফরহাদ শুভকামনা, আঙ্কেলকে শুভকামনা জানিয়েছেন। জনাব জয়নাল সাহেব, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। কাশেম আবুল সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমডি তাকবীর সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মজুমদার সাহেব, আপনি কমেন্টস করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শান্ত ভূঁইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই ক্ষেত্রে জনাব ইয়াসিন গনি সাহেব, জনাব নূর হোসেন সাহেব, জনাব মোহাম্মদ বেলাল রুনি সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ সাইফ সাহেব, আপনাকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এমডি আক্তার লাইভের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। জামাল উজ্জ্বল, কথাগুলো অনেক ভালো লাগছে, সে একজন প্রবাসী। মোহাম্মদ মুন্না, শুভকামনা রইল সবার জন্য। আসলে আমাদের এই অনুষ্ঠান চলাকালীন সময়ে যারা কমেন্টস করেছেন, অনেকের কমেন্টস আমরা পড়তে পারিনি। বিশেষ করে আমি অবশ্যই কমেন্টসটি দেখেছিলাম, পড়তে পারিনি। সেটি হচ্ছে কাজী ইকবাল কাজী, সে যিনি আমাদের দুর্জয় ফটিকছড়ির অবশ্যই তিনি হচ্ছেন আমাদের স্বপ্নদ্রষ্টাদের একজন, এবং সেই আমাদের সাথে আমাদেরকে সৎ উপদেশ দিয়ে আমাদের সাথে আমাদের এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জনাব সাংবাদিক জাহেদ আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমরা যাকে দেখতে পাচ্ছি নূর মৌলা, আপনাকেও ধন্যবাদ। এখানে অনেক অনেক কমেন্টস আছে, অসংখ্য কমেন্টস, এবং আপনারা আমাদের সাথে যিনি অতিথি ছিলেন, আমার ওনার কাছে অবশ্যই আমার আরো একটি প্রশ্ন ছিল। উনি এখন নেটওয়ার্কের অবশ্যই আমাদের সাথে উনি সংযুক্ত হবেন অল্পক্ষণের মধ্যে। আমরা আপনাদেরকে ইনশিওর করতে চাই, আমরা আমাদের ফটিকছড়ির কথা বলছি নয়। আমরা আসলে ফটিকছড়ি হচ্ছে একটি সামান্য উপজেলা। আমরা ফটিকছড়ির মাধ্যমে আমরা বাংলাদেশের কথা বলছি, সুখী সমৃদ্ধশালী আত্মনির্ভরশীল একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি। আর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রতিটি অবস্থান থেকে প্রতিটি মানুষকে এগিয়ে যেতে হবে, কাজ করতে হবে। সেই বিষয়টুকু ইনশিওর করার জন্য মূলত আমাদের এই কার্যক্রম। আমরা আমাদের কথাটুকু আমরা জনপ্রশাসন, আমাদের কথাগুলো সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, আমাদের সচেতন মহল, প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছানোর জন্য মূলত এই আয়োজন। আমাদের কথা থেকে কিছু অর্জন হবে কিনা আমরা জানি না, তবে মানুষ সচেতন হবে এবং তাদের অধিকার আদায়ে সচেষ্ট হবে। আমাদের কথা থেকে মানুষ আর কিছু পাক আর নাই বা পাক, মানুষ দেশপ্রেমে উজ্জীবিত হবে। আমাদের কথা থেকে মানুষ আরো বেশি সচেতন হবে, আরো বেশি প্ল্যাটফর্ম সৃষ্টি হবে, মানুষ এগিয়ে আসবে। আর মানুষ যখন সচেতন হবে, সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার সমাজকে আলোকিত করার জন্য ভূমিকা রাখতে পারবেন, সেটাই আমরা বিশ্বাস করি। ধন্যবাদ দুর্জয় ফটিকছড়ি, শুভকামনা প্রিয় ব্যক্তির জন্য, যিনি আমাদের অত্যন্ত প্রিয় একজন জাহেদ ভাই, সেও কমেন্টস করেছে। যারা কমেন্টস করেছেন প্রত্যেককে আমরা কৃতজ্ঞতা জানাতে চাই। এভাবে আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করছি আমাদের আপনাদের কথাগুলাকে, বিভিন্ন অতিথিদেরকে, আলোকিত মানুষদেরকে আমরা নিয়ে এসে ওনাদের কাছ থেকে, ওনাদের মুখ থেকে আমরা আপনাদের যারা সংশ্লিষ্ট যারা মহল রয়েছেন, যারা বাংলাদেশ নিয়ে চিন্তা করেন, তাদের পৌঁছানোর জন্য। সম্মানিত উপস্থিতি যারা রয়েছেন, সকলকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই, এবং আমাদের যে বিষয়টুকু চেষ্টা করছি আপনাদেরকে বলার জন্য, সেটি হচ্ছে সকলে আমরা মিলেমিশে এগিয়ে যাব একটি সুখী সমৃদ্ধশালী আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার জন্য। আর সেই বাংলাদেশ যেটি আমরা স্বপ্নের বাংলাদেশ, যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছেন মুক্তিযোদ্ধারা, আমাদের অগ্রযারা, আমাদের আজকের প্রজন্ম যারা রয়েছে, সেই তাদেরকে একটি বাসযোগ্য বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আসুন সকলে যার যার অবস্থান থেকে দেশকে ভালোবেসে দুটি ভালো কাজ করি। আমরা আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ গড়ার জন্য চেষ্টা করি। আমরা বলে রাখি যে দুর্নীতি থেকে বাঁচতে হলে তোমাকে মানুষত্ব গ্রহণ করতে হবে, তোমাকে মানুষের মতো মানবিক মানুষ হতে হবে। তোমাকে অবশ্যই প্রতিযোগিতায় না গিয়ে, অর্থবিত্তের মালিক হবার স্বপ্ন না দেখে, তুমি একজন ভালো মানুষ হিসাবে যদি প্রতিষ্ঠা পেতে চাও, তাহলে অবশ্যই এইভাবে ভালো কাজগুলা করতে হবে। যেভাবে আজকের অতিথি জনাব মাজারুল হক সাহেব
মজারুল হক শাহ সাহেব চৌধুরী সাহেব বলেছেন। তিনি বলেছেন যে মানুষকে অবশ্যই, যে যারা রাজনীতি করেন তাদেরকে বলেছেন আদর্শিক চর্চা করার জন্য, যারা রাষ্ট্রীয় দায়িত্ব রয়েছেন তাদেরকে বলা হচ্ছে যে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য। উনি বলেছেন যে শুধু রাজনীতি করলে হবে না, রাজনীতি গণমানুষের জন্য। এই গণমানুষের জন্য রাজনীতি করতে হলে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে এবং মেধাবী হতে হবে, কর্মদক্ষতা থাকতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি শুধু রাজনীতি করবেন, কোটি কোটি টাকার মালিক হবেন, সেই স্বপ্ন নিয়ে যদি রাজনীতি করেন, আপনি যার জন্য স্বপ্ন করছেন, যার জন্য এই অর্থবিত্তের মালিক হচ্ছেন, সে অর্থবিত্ত আপনাকে একদিন ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবে। আপনাকে মনে রাখবে না মানুষ, আপনাকে মানুষ ঘৃণা করবে। মৃত্যু আপনার অনিবার্য। আপনি যখন জন্ম নিয়েছেন, মৃত্যু আপনার অনিবার্য। তাহলে এই স্বল্প সময়ে, এই স্বল্প পরিসরে, যে জীবনের এই মায়া না করে, আপনি জীবনের লোভ লালসায় না পড়ে মানুষের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করবেন, সে আশাটুকু প্রত্যাশা করে আমরা আজকের লাইভ এখানে শেষ করছি। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আরেকদিন আমরা অন্য কোনো অতিথিকে অবশ্যই সাথে নিয়ে আসব, এবং আপনাদের কাছে সে পর্যন্ত একটাই অনুরোধ করব, সেটি হচ্ছে দেশকে ভালোবাসুন, দেশের ভালোবাসায় নিজেকে ভালোবেসে সচেতন থাকুন। আপনি সংক্রমিত হবেন না করোনা ভাইরাসে যদি আপনি সচেতন থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্যবিধি যদি আপনি মেনে চলেন, তাহলে অবশ্যই অন্যজন সংক্রমিত হবে না। পরিশেষে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।